একরকম দেওয়া পার ইউনিট, তো সলিউশনে পার ইউনিটটা আলাদা, এটা কেন? কোন বইয়ের অঙ্ক? গ্যারিসনের বই থেকে। যেমন 3 নাম্বার কোশ্চেনটা আছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ট্র্যাকেবল 6 টাকা, আর সলিউশনে ওটা হচ্ছে 2 টাকা করে। ভুল হওয়ার কথা না, গ্যারিসনের বইতে ভুল খুব একটা বেশি পাওয়া যায় না, ভুল পাওয়া যায় না। কোশ্চেনে কি এরকম কিছু বলা আছে যে ম্যানুফ্যাকচার ওভারহেড পার্ট ফিক্সড, এরকম কিছু বলা থাকে? থাকতে পারে, এরকম বলা থাকলে তো গ্যারিসনের কততম এডিশন বলেন ম্যাডাম? স্যার 16 এডিশন। 16 এডিশন। 15th না 16th? 16 16th হলে না, 15th এডিশনটা আমাদের 16 তো নাই। কত নাম্বার অঙ্ক বলেন তো? স্যার 12 এর 3 নাম্বার, আমার বই হচ্ছে 12 এর 16th এডিশন। 3 আচ্ছা, মিলে যেতে পারে, দেখি না। 3 12 এর কত ম্যাডাম বলেন? 12 এর কত নাম্বার? 12 এর 3 বলছি স্যার। 3 নাম্বার। 12 এর 3 তে তো আমাদের 15th এডিশন পর্যন্ত 12 16 পরে 16 এর পরে গিয়ে ম্যাথ গুলো শুরু হবে। হ্যাঁ হ্যাঁ না না, পেয়ে গেছি সম্ভবত। এটা নাকি ট্রয় ইঞ্জিন লিমিটেড, এই ম্যাথটা? হ্যাঁ এটা আছে। হ্যাঁ হ্যাঁ এটা। আচ্ছা, ম্যাটেরিয়াল লেবার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ট্রেসেবল হচ্ছে 6 15,000 ইউনিট 6 15 90,000 টাকা। সমস্যা কোথায়? আর একটা হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যালোকেটেড, এখানে 6 টাকা। ওকে 6 টাকা। হ্যাঁ সলিউশনে এটা আছে 2 টাকা দেওয়া। আচ্ছা, এখানে একটা স্টার মার্ক দিয়ে কথা লেখা আছে 1/3 সুপারভাইজারি স্যালারিজ, 2/3 ডেপ্রিসিয়েশন অফ স্পেশাল ইকুইপমেন্ট, নো রিসেল ভ্যালু। তাহলে 6 টাকা 1/3 হচ্ছে কত? 2 টাকা। 2 টাকা। আর 2/3 হচ্ছে 4 টাকা। 4 টাকা হচ্ছে ডেপ্রিসিয়েশন। এটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট, অথবা এটাকে আমরা সাঙ্ক কস্ট বলতে পারি। এই সাঙ্ক কস্টটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমার কোনো কাজে আসবে না, সেই জন্য ওই 4 টাকা ডিসিশন মেকিং নেননি। আর সুপারভাইজারের স্যালারিটা যদি ডিভিশন বন্ধ করে দেয়, সেক্ষেত্রে ওই সুপারভাইজারকে হয়তো বিদায় করে দিতে পারেন। এখানে উপরে নিচে হয়তো কথাগুলো লেখা আছে, সেই জন্যই 2 টাকাকে কনসিডারেশনে নিয়ে ওনারা অঙ্কটা করলেন। তো উপরে 6 অঙ্ক করলেন 2, এই কথা না। এখানে কিন্তু অঙ্কটা এখানে গিয়ে পুরো ইনফরমেশনটা কভার করলো ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে, মানে ওইখানে স্টার মার্ক দিয়ে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে দিল যে আপনি এটা কনসিডারেশনে নেবেন, দেন এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আমরা জানি যে রিলেভেন্ট কস্টিং করার সময় সাঙ্ক কস্ট অথবা ফিউচার কস্ট যদি সেটা দুটো অল্টারনেটিভের মধ্যে ডিফার না করে থাকে, সেটাকে আমরা কনসিডারেশনে নেই না। এক্ষেত্রে ওই স্পেশাল ইকুইপমেন্টের যে ডেপ্রিসিয়েশন 4 টাকা, এটা ইরিলেভেন্ট, কারণ দুটো অল্টারনেটিভের মধ্যেই এই কস্টটা সেম হবে, মেক হোক অর বাই হোক। বুঝতে পেরেছি। আরেকটা স্যার, এটার আগের ম্যাথটায় এখানে 27,000 টাকা আগের ম্যাথটা। হ্যাঁ এটা 27,000 টাকা লস কেন ধরেছে? হ্যাঁ এখানে কোথায় 27,000 টাকা? ফার্স্ট রিকোয়ারমেন্টটা যে বলেছে, হ্যাঁ লস কেন ধরেছে 27,000 টাকা? Should production and sale of the racing bikes be discontinued? And দুটো বাইকস, একটা হচ্ছে মানে মাউন্টেন বাইকস আর একটা হচ্ছে ডার্ট বাইকস।
প্রশ্ন হচ্ছে রেসিং বাইক হচ্ছে 9,000 টাকা লস হয়, অপারেটিং লস হচ্ছে 9,000। 27,000 টাকা কোথায় পেলেন? এই শুরু থেকে যে 27,000 টাকা বের হয়েছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট বাদ দেওয়ার পর কন্ট্রিবিউশন মার্জিন, আচ্ছা, ওই হ্যাঁ, 27,000 টাকা হ্যাঁ সিএম ওইটাকে লস হিসেবে ধরা হয়েছে। জি ঠিক আছে। তো যদি রেসিং বাইকসটা আপনি বন্ধ করে দেন তাহলে সেলসটা বন্ধ হয়ে যাবে না? হ্যাঁ। যদি সেলস না থাকে ভেরিয়েবল এক্সপেন্সেস কি থাকবে? থাকবে না। তাহলে সেলসও থাকলো না, ভেরিয়েবল এক্সপেন্সেসও থাকলো না, আলটিমেটলি আপনি লস করবেন কোনটা? সিএমটা। যদি রেসিং বাইকস বন্ধ করে দেন আলটিমেট লস হচ্ছে এটাই না? হ্যাঁ। আমি এই উপরের দুটোকে কনসিডারেশনে না নিয়ে নেট করে শুধু সিএমটাকে নিলাম, যে আমি যদি রেসিং বাইকসটা বন্ধ করে দিই 27,000 টাকা আমার লস হবে, এটাকে লস ধরেই ওনারা ক্যালকুলেশনটা করলেন। দেখা যায় ছোট ছোট একটু প্রবলেমের জন্য আটকে থাকে ম্যাথটা। এটা হচ্ছে ড্রপিং অর রিটেইনিং সেগমেন্ট। এটা আমাদের সিলেবাসে না থাকাতে আমরা পড়ি নাই, কিন্তু আমরা মনে হয় প্রথম দিকে যখন এটা নিয়ে আলাপ করছিলাম এই জিনিসগুলো আলাপ করে আসছিলাম, যে কোনো একটা সেগমেন্ট যদি আমি বন্ধ করে দেই তাহলে আমার সেলস বন্ধ হয়ে যাবে, ভেরিয়েবল এক্সপেন্সেস বন্ধ হয়ে যাবে, কিন্তু ফিক্সড কস্ট গুলো কন্টিনিউ হবে। ফিক্সড কস্ট যেগুলো সে ফর এক্সাম্পল অ্যাডভার্টাইজমেন্ট, depreciation, salaries and product line allocated fixed cost সবগুলো কিন্তু কন্টিনিউ হবে। যদি আমি চালু রাখি আমার 9,000 টাকা লস হয়, আর আমি যদি বন্ধ করে দিই উল্টো কত হাজার টাকা লস হয়। এভাবেই আসলে এই অ্যানালাইসিসটা করা হয়ে থাকে। এখানে আরো কিছু জিনিস বলা থাকবে, যে এটার কারণে যদি কোনো স্পেশাল ইকুইপমেন্ট থাকে সেটা কোথাও কোনো কাজে লাগাবে কিনা, অথবা অ্যাডভার্টাইজমেন্ট এটা যদি এটার জন্য ডাইরেক্টলি ট্রেসেবল হয়ে থাকে, আমার মনে হয় অঙ্ক করার সময় এই 9,000টাও বাদ দিয়ে দেন ক্যালকুলেশনটা করা হবে। মানে বেসিক কনসেপ্ট হচ্ছে কোনো একটা সেগমেন্ট ড্রপ করতে গেলে ওই সেগমেন্ট থেকে আমার যে কন্ট্রিবিউশনটা আসতো, এই আমাদের মূল কনসেপ্ট হচ্ছে কি যে কোনো সেগমেন্ট বা যে কোনো প্রোডাক্ট থেকে যেই সিএমটা আসে সেই সিএম দিয়ে কিন্তু আমরা ফিক্সড কস্টগুলোকে কভার করি। রেসিং বাইকস এর ক্ষেত্রে এই 27,000 টাকা কিন্তু আমার লস হয়ে যাবে যদি এটা বন্ধ করে দিই। সেগমেন্টটা ড্রপ করলে আমার এই 27,000 টাকাই লস। আর এখানে সেভ হবে কোনগুলো সেগুলোকে আমি কনসিডারেশনে নিব, কিন্তু যে খরচগুলো অ্যালোকেটেড ফিক্সড কস্ট, যেগুলো আমি বন্ধ রাখি আর চালু রাখি কোনো পরিবর্তন হয় না, সেগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব না। শুধুমাত্র অ্যানালাইসিস করব যে এই সেগমেন্টটা বন্ধ করে দিলে কি ঘটনা ঘটে, সেগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্যাপিটাল বাজেটিংটা আবার একটু শুরু করি, তাই? পার্টিসিপেন্ট মোটামুটি চলে আসছেন। আমরা জানি যে ক্যাপিটাল বাজেটিং এর ডিসিশন কোনগুলো আমরা নেই। এই প্ল্যান্ট এক্সপানশন, ইকুইপমেন্ট সিলেকশন, ইকুইপমেন্ট রিপ্লেসমেন্ট, লিজ অর বাই, কস্ট রিডাকশন, এই ধরনের ডিসিশনগুলো ক্যাপিটাল বাজেটিং এর মাধ্যমে আমরা নিয়ে থাকি। এরপরে আমরা শিখলাম হচ্ছে গত ক্লাসে টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানির ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখছিলাম, যে একটা বন্ড 2 বছর পরে এটার ভ্যালু হবে 100। What is the present value of 100 if an investor can earn a return of 12,000 on the investment? যদি মার্কেটের ইন্টারেস্ট রেট 12% হয়, অথবা আমরা যা ইনভেস্টমেন্ট করলাম তার থেকে 12% প্রফিট পেতে চাই, সেক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু কত হবে? তো এটা আমরা গত ক্লাসে দেখে আসছিলাম যে এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাকে করতে হবে যে এটা প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু আমরা কিভাবে বের করব পরে আমরা দেখতেছি। We can determine the present value factor using formula or using present value tables. দুভাবে আমরা করতে পারি, যে আমরা ফর্মুলা দিয়ে বের করতে পারি, অথবা আমাদের প্রত্যেকটা বইয়ের পেছনে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরস দেওয়া থাকে, সেই ফ্যাক্টরস দিয়ে আমরা করতে পারি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নিই যে
যে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর বইয়ের পিছনে এরকম একটা টেবল দেওয়া আছে। ওই টেবলটাতে আমরা যদি গিয়ে দেখি, আমাদের ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, ইন্টারেস্ট রেট 12%, আর ইয়ার হচ্ছে 2 ইয়ার্স। তো 2 বছর আমি 2 বছর এই লাইনে গিয়ে দেন 12 ইয়ার্স পর্যন্ত আসবো, তাহলে 12% আর এদিকে হচ্ছে 2 ইয়ার্স, এই দুই দিকে গিয়ে মিলে যায় হচ্ছে এই টাকাটা 0.797। সো আমরা যদি এই ডিসকাউন্টিং ফ্যাক্টর দিয়ে, এটা হচ্ছে 1 টাকার সমমান, 1 টাকার ভ্যালু কত হবে যদি আমি 2 বছর পরে 1 টাকা পেতে চাই, তাহলে আজকে যদি 0.797 পয়সা আমরা ইনভেস্টমেন্ট করি তাহলে পেতে পারবো, যদি মার্কেটের ইন্টারেস্ট রেট 12% হয়ে থাকে। প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অফ $1 ফর 2 ইয়ার্স 2 পিরিয়ডস at 12%, আমরা পেলাম হচ্ছে 0.797। এই জিনিসটা আমরা গত ক্লাসে আলাপ করে আসছিলাম। এখন আমরা 100 টাকা এবং আমাদের ফ্যাক্টর দিয়ে যদি গুণ করি, তাহলে আজকের দিনে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 79 টাকা 70 পয়সা। যদি 2 বছর পরে আমি 100 টাকা পেতে চাই, তাহলে 79 টাকা 70 পয়সা ইনভেস্টমেন্ট করতে হবে, অথবা ওই বন্ডটা আমি 79 টাকা 70 পয়সা দিয়ে কিনলে দেন আমার 12% ইন্টারেস্ট আমি পেতে পারি। যদি 10% হয় তাহলে 10%-এর প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে, এবং এটার যদি ইয়ার বেড়ে যায় সেই ইয়ার অনুসারে আমরা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরটা সিলেক্ট করব। এতটুকু পর্যন্ত আমরা গত ক্লাসে একটু পড়ছিলাম, সবাই কি বুঝতে পারলাম? জি স্যার। বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে কি 1 বছর পরে আমি 100 টাকা পেতে চাই, আমরা একটু সহজ করে যদি বলি, 1 বছর পরে আমরা 100 টাকা পেতে চাই, তাহলে আজকের দিনের মূল্য কত? এটা পেতে হলে ডিসকাউন্টিং করতে হবে। আর যদি ফিউচার ভ্যালু পেতে চাই, ঘটনাটা হচ্ছে এরকম যে আজকে যদি আমি 100 টাকা ইনভেস্টমেন্ট করি, 1 বছর পরে আমি কত টাকা পাবো? সে ফর এক্সাম্পল ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, ইন্টারেস্ট রেট যদি 10% হয়ে থাকে তাহলে আমি 1 বছর পরে 110 টাকা পাবো। আর যদি 2 বছর পরে হয়, 2 বছরের ইন্টারেস্ট রেটের ফ্যাক্টর দিয়ে গুণ হবে। ইসমাইল সাহেব, ইসমাইল হোসেন স্যার, আপনি কিছু বলবেন? আচ্ছা, এটার একটা সূত্র আছে, সূত্রটা আমার মনে নাই, আপনাদের তো মনে থাকার কথা। স্যার 1 কে হচ্ছে স্যার যত পার্সেন্টেজ বলবে, যেমন যদি 12% হয় 1.12 দিয়ে 1 কে ভাগ দিতে পারে, উপরে হচ্ছে স্যার ইয়ারটা দিতে হবে, পাওয়ার থাকবে ইয়ারটা স্যার, তাহলে স্যার পিভি ফ্যাক্টরটা বের হয়ে যাবে। আমার সূত্র মনে থাকে না, কিন্তু যখন আমার কোনো লজিক বলা হয় দেন আমি এক্সেলে বের করে নিতে পারি। যদি 12% হয়ে থাকে 1 ইয়ার হলে 0.89, আপনি সূত্র দিয়ে করে দেখেন। নাসরিন ম্যাডাম কিছু বলবেন? এটা তো স্যার প্রেজেন্ট ভ্যালু। জি, স্যার আপনি বলছেন তো ফিউচার ভ্যালু। আমি বের করলাম স্যার, বুঝিনি। ফিউচার ভ্যালু বলছেন? না, আমি যখন বুঝি নাই, আমি ফিউচার ভ্যালু কখন বললাম? স্যার আপনি বললেন না যে 1 বছর পরে 100 টাকা কত টাকা হবে? আচ্ছা, ওইটা হলে ফিউচার ভ্যালু হবে না। এখন বলছিলাম যে ওই যে কিছুক্ষণ আগে আমরা ডিসকাউন্টিং করলাম, সেটা সূত্রটা আমি আসলে আমার সূত্র মনে থাকে না, কিন্তু এক্সেল শিটে করতে পারি আর কি। এক্সেল শিটে আমরা ইজিলি ক্যালকুলেশন গুলো করে নিতে পারি। যারা কাজ করি তাদের জন্য এক্সেল শিটে কাজ জানাটা হচ্ছে মুনশিয়ানা আর কি, তার জন্য সেটাই ইফেক্টিভ। আচ্ছা, আর এরপরে আমরা দেখি এটা
হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরটা আমরা বুঝলাম। প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর আমরা কখন করব? ফিউচারে যদি আমরা কোনো ক্যাশ ফ্লো পেয়ে থাকি, তার আজকের ভ্যালু বের করতে হলে আমাকে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে গুণ করে বের করে নিতে হবে, অথবা ডিসকাউন্টিং আমরা যেটাকে বলি ডিসকাউন্টিং করে নিতে হয়। হ্যাঁ, ডিসকাউন্টিং করে নিতে হয়। আমরা যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে হয় ডিসকাউন্টিং করি, আর যদি ফিউচার ভ্যালু করতে গেলে আমাকে ডিসকাউন্টিং নেই, সেক্ষেত্রে আমাকে কি করতে হয়? ফ্যাক্টরটা পজিটিভ ফ্যাক্টর থাকে। আমি যদি এটা তখন 1.1 হতে পারে, যেমন আমি 10% ইন্টারেস্ট রেট হলে 1 ইয়ারে হবে 1.1, 2 বছর হলে ক্যালকুলেশন অনুসারে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি এই অঙ্কটা, এই জিনিসটাও আমাদের কাজে আসবে। An investment that involves a series of identical cash flows at the end of each year is called annuity. এটাকে বলা হয় annuity ফ্যাক্টরের অঙ্ক। একটা হচ্ছে ডিসকাউন্টিং, আমরা সিঙ্গেল যদি হয়ে থাকে তখন আমরা ডিসকাউন্টিং করে নেই, আর যদি আইডেন্টিক্যাল ফিগার, সেম ফিগারটা হয়ে থাকে, একই রকম ফিগার আমরা নির্দিষ্ট সময় পর আমরা রিটার্ন হিসেবে পেয়ে থাকি অথবা ক্যাশ ইনফ্লো হিসেবে পেয়ে থাকি, তখন আমরা অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে অঙ্কটা আমাদেরকে করতে হয়। এটাকে বলা হয় প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। আবার যদি এটাকে আমরা ভবিষ্যতে বের করতে চাই তখন ফিউচার ভ্যালুতে রূপান্তরিত করতে হবে, ফিউচার ভ্যালু অথবা ফিউচার ভ্যালু অ্যানুইটি। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি করব? এটাও একটা সূত্র দিয়ে করা হয়। একটা আইডেন্টিক্যাল ফিগার আপনার নির্দিষ্ট সময় পর যদি আমরা ক্যাশ ইনফ্লো হিসেবে পেয়ে থাকি, এটাকেও আমরা সূত্র দিয়ে বের করতে পারি, অথবা ওই প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে করতে পারি। এটাও কিন্তু আমাদের সবার কাছে থাকার কথা, আমাদের বইতে দেওয়া থাকে। আচ্ছা, এটা আমরা দেখবো আবার। এটা একটা এক্সাম্পল আকারে আমরা একটু দেখি। Lessee company purchased a tract of land ক্রয় করলেন, on which 60,000 payment will be due each year for the next 5 years. এই জমিটা ক্রয়ের জন্য আমাকে 60,000 টাকা করে পেমেন্ট করতে হবে, এক্ষেত্রে ক্যাশ আউটফ্লো আগামী 5 বছর ধরে। তাহলে 5 বছর 60,000 টাকা আমি পেমেন্ট করব প্রত্যেক বছর। What is the present value of this stream of cash payments? এটাকে যদি আমি আজকের দিনের ভ্যালুতে রূপান্তর করতে চাই, তাহলে এই প্রেজেন্ট ভ্যালু কত হবে? ডিসকাউন্ট রেট ইজ 12%। 12% দিয়ে আমি এটাকে ডিসকাউন্টিং করে নেব। এই ক্ষেত্রে দেখেন, we could solve the problem like this. Look in appendix C, এটা আমাদের বইয়ের পেছনে আছে, appendix C of this chapter for the present value of annuity of $1. $1 প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর কত হয় এটা আমাদের বইতেই আছে, অথবা আমরা আমাদের যে কোনো একটা শীট থেকে নিতে পারবো। ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, ইয়ার হচ্ছে 5 ইয়ার্স, 5 ইয়ার্স এবং 12%। আমরা যখন এখানে মিলিত হই আমাদের ফ্যাক্টর হচ্ছে 3.605। এই ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমাদের কি বের হবে? এই 60,000 যে 5 বছরে আমরা দিতাম, 5 বছরে আমাদের কত হয়? 5 6 30, 3 লক্ষ টাকা আমাকে দিতে হবে 5 বছরে 3 লক্ষ টাকা। যদি আজকের দিনে আমি এটাকে পেমেন্ট করে দিতে চাই, তাহলে 60,000 ইন্টু 3.65 দিয়ে গুণ করলে প্রেজেন্ট ভ্যালুটা পাওয়া যাবে। উই কুড সলভ দ্য প্রবলেম লাইক দিস। এই 60,000 ইন্টু 3.605 গুণ করলে হয় 2,16,300। যে 3 লক্ষ টাকা আমরা 5 বছরে দিতাম, প্রতি বছরে 60,000 করে আমরা পেমেন্ট করতাম, এটার যদি আজকে প্রেজেন্ট ভ্যালু করি তাহলে হবে 2,16,300। আমাদের আসলে এই অঙ্কগুলো এখানে কাজে মানে ডাইরেক্টলি আমাকে অঙ্ক করতে বলবে না, কিন্তু অঙ্ক করার সময় আমরা যখন ডিসকাউন্টিং করব অথবা অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে গুণ করব, এই জিনিসগুলো আমাদের জানা দরকার। হয় সূত্র জানতে হবে অথবা
এই ফ্যাক্টরটা কোত্থেকে বের করি এই জিনিসটা আমার জানা থাকতে হবে। এই দুটো জানলে আমরা অঙ্কগুলো করতে পারবো। এটা কি বুঝতে পারলাম আমরা? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, ক্যাপিটাল বাজেট করতে গেলে আমাদের ক্যাশ আউটফ্লো কি জন্য হয়ে থাকে? আমরা কিন্তু এখনো ক্যাপিটাল বাজেটের ভিতরে ঢুকিনি। ক্যাপিটাল বাজেটের ক্ষেত্রে বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদেরকে কি কারণে ক্যাশ পেমেন্ট করতে হয় অথবা ক্যাশ আউটফ্লো হয়। আমি যে প্রজেক্টটা নিলাম সেটা রিপেয়ার মেইনটেনেন্সের জন্য, এবং ওই প্রজেক্টের ইনিশিয়াল ইনভেস্টমেন্টের জন্য ইনক্রিমেন্টাল অপারেটিং কস্ট কত। সে ফর এক্সাম্পল আমি আগের যে প্রজেক্ট করতাম সেখানে আমার ক্যাশ আউটফ্লো লাগতো হচ্ছে $100, কিন্তু নতুন প্রজেক্ট নিলে আমার ক্যাশ আউটফ্লো হয় 120 অথবা 200। সেক্ষেত্রে যেটা অতিরিক্ত হয় সেটা আমার অতিরিক্ত আউটফ্লো হিসেবে আসবে। দেন ডিসিশন মেকিং এর জন্য সেই টাকাটাই আমাদেরকে কনসিডারেশনে নিতে হবে। ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে আমাকে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হয়। এই বেসিক্যালি এই ধরনের নেচারের খরচগুলোই আউটফ্লো হিসেবে হয়ে থাকে। আচ্ছা, এগুলো হচ্ছে আউটফ্লো। দেন আমরা ইনফ্লো গুলো দেখি। ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইনফ্লো কি কারণে হতে পারে? রিলিজ অফ ওয়ার্কিং ক্যাপিটাল। যে ওয়ার্কিং ক্যাপিটাল আমরা প্রথমে ইনভেস্টমেন্ট করলাম সেই ওয়ার্কিং ক্যাপিটালটা প্রজেক্ট শেষে আমাকে রিলিজ করে দেবে। রিডাকশন অফ কস্ট। ইনভেস্টমেন্টের কারণে কিছু না কিছু ইফেক্ট হবে, হয় রেভিনিউ আসবে অথবা কস্ট রিডাকশন হবে। রেভিনিউ আসলে ইনফ্লো, যদি কস্ট কমে যায় সেটাও আমাদের ইনফ্লো। আমরা ডিসিশন মেকিং রিলেভেন্ট কস্টিং এ এই জিনিসগুলো দেখে আসছি। সেলভেজ ভ্যালু হচ্ছে যে কি, প্রজেক্ট শেষে এটা স্ক্র্যাপ করে ফেলার পর যেই টাকাটা আমার ফেরত আসবে এটা হচ্ছে সেলভেজ ভ্যালু অথবা স্ক্র্যাপ ভ্যালু, যেই ভ্যালু হিসেবে নাম থাকুক না কেন। এন্ড দেন ইনক্রিমেন্টাল রেভিনিউ। আমি নর্মাল রেভিনিউ হতে পারে যদি ইন্ডিভিজুয়াল প্রজেক্ট হয়ে থাকে, যদি তুলনামূলক প্রজেক্ট হয় সেক্ষেত্রে ইনক্রিমেন্টাল রেভিনিউ হবে। আমি এই প্রজেক্ট থেকে ওই প্রজেক্টে গেলে রেভিনিউ ইনক্রিমেন্ট হচ্ছে কত। সো আমরা 4 ধরনের ক্যাটাগরিগুলো দেখলাম। আউটফ্লো কি কারণে হবে, ইনফ্লো কি কারণে হবে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। St. Joseph Hospital is considering the purchase of an attachment for its X-ray machine. X-ray মেশিনের জন্য হসপিটাল X-ray মেশিনের জন্য একটা অ্যাটাচমেন্ট কিনবে। এটার কারণে হয়তো কিছু বেনিফিট পাবে। ওই অ্যাটাচমেন্টের কস্ট হচ্ছে $3170। এটা লাইফ হচ্ছে 4 years। সেলভেজ ভ্যালু হচ্ছে 0, নো সেলভেজ ভ্যালু। ইনক্রিজ ইন অ্যানুয়াল ক্যাশ ফ্লোস। যদি আমি এই অ্যাটাচমেন্টটা সংযুক্ত করি তাহলে আমার ক্যাশ ইনফ্লো ইনক্রিজ করবে হচ্ছে $1000 করে। এখন প্রশ্ন হচ্ছে, নো ইনভেস্টমেন্ট আপ টু বি মেড আনলেস দে হ্যাভ অ্যান অ্যানুয়াল রিটার্ন অফ অ্যাটলিস্ট 10%। যদি আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট 10% না হয়ে থাকে তাহলে আমরা ইনভেস্টমেন্টে যাব না। প্রশ্ন হচ্ছে, শুড দ্য হসপিটাল ইনভেস্ট ইন দ্য অ্যাটাচমেন্ট? স্যার, আমরা প্রশ্ন কি বুঝতে পারলাম? বুঝছি স্যার। আমরা অ্যানুইটি দিয়ে, হ্যাঁ, এটা অ্যানুইটি ফ্যাক্টর। যখন সেম ফিগার, যখন আইডেন্টিক্যাল ফিগার একটা নির্দিষ্ট সময় পর পর ইনফ্লো হয়ে থাকে অথবা আউটফ্লো হয়ে থাকে, এই ধরনের নেচার থাকলে তখন আমরা অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে অঙ্কটা করতে পারি। আবার আমি যদি বলি যে না, অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে আমরা করব না, সিঙ্গেল করে করতে পারি, সেক্ষেত্রে কষ্ট একটু বাড়বে। ঠিক আছে, 4 বার করতে হবে। আর অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে করলে একবারে আমরা উত্তর বের করতে পারবো। তাহলে প্রশ্ন হচ্ছে, ইনভেস্টমেন্ট $3170, এটা লাইফ হচ্ছে 4 years, কোন রকম সেলভেজ ভ্যালু নাই, আর এটার কারণে আমার রেভিনিউ বললেন, ইনফ্লো বললেন $1000 পার ইয়ার। তাহলে 4 বছরে কত বাড়বে আমার রেভিনিউ অথবা ইনফ্লো? $4000। ইনভেস্টমেন্ট করতেছি $3170 আর রেভিনিউ আসবে হচ্ছে $4000। তা আমরা এমনিতে দেখতেছি যে আমার একটা বেনিফিট হয়, তাই না? 4000 বিয়োগ 3170, তাহলে 830 টাকা আমার বেনিফিট আছে। কিন্তু এই 830 টাকা
এই 830 টাকা কিন্তু 4 বছরে বেনিফিটটা পাবো, তাই না? 4 ইয়ার্স এর মধ্যে, কিন্তু 1 ইয়ারের মধ্যে আমি পাচ্ছি না। সেই জন্যই প্রশ্ন হচ্ছে যে কি আমি ইনভেস্টমেন্ট করব যদি আমার ইনভেস্টমেন্টের থেকে 10% লাভ পাই। কেন এই 870 টাকা নিয়ে আমি চিন্তা করবো? কারণ আমি 3170 টাকা কিন্তু আজকের দিনে ইনভেস্টমেন্ট করলাম, আর এই 870 টাকা আমার অতিরিক্ত আসতে সময় লাগবে কিন্তু 4 ইয়ার্স। তাহলে এইটার ফান্ড কস্ট আছে, এই ফান্ড কস্টটা আমাকে কনসিডারেশনে নিতে হয়, সেজন্যই আমরা অ্যানালাইসিস করি। তো প্রশ্ন হচ্ছে শুড দ্য হসপিটাল ইনভেস্ট ইন দ্য অ্যাটাচমেন্ট? এটা আমরা এমনি মুখস্থ বলতে পারবো না, আমাকে অ্যানালাইসিস করেই বলতে হবে। এটা ওনারা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে করছেন, এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। অ্যানুয়াল প্রথমে আমরা ইনফ্লোটা রাখবো, দেন পরে রাখবো হচ্ছে আউটফ্লো। তাহলে ইনফ্লো হচ্ছে আমার 1 থেকে 4 বছর, 1 to 4 ইয়ার্স, সেম ফিগার কত 1000 করে, 1000 করে। হ্যাঁ, তাহলে আমরা আমাদের সূত্র হচ্ছে কি অ্যানুইটি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমরা কি পাবো, ওই আমার যে 1 থেকে এই 1000 করে যে 4 বছর পেতাম, 4000 টাকা পেতাম, এই 4000 টাকার আজকের দিনের ভ্যালুটা বের হয়ে যাবে। তাহলে 10% 4 ইয়ার্স এবং 10% আমি দুদিকে মিলাইলে দেখা যাচ্ছে আমার অ্যানুইটি ফ্যাক্টর হচ্ছে 3.17। তাহলে এই 1000 কে অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে গুণ করলে প্রেজেন্ট ভ্যালুটা বের হয়। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কত 3170, আর আমার ইনিশিয়াল আউটফ্লো হচ্ছে সরি একটু লাইনে 3170। এটা হচ্ছে নেগেটিভ ফিগারে থাকবে, যেটা আউটফ্লো হচ্ছে সেটা নেগেটিভ ফিগারে থাকবে, যেটা ইনফ্লো সেটা পজিটিভ ফিগারে থাকবে। আজকের দিনে যে টাকাটা আমি ইনভেস্টমেন্ট করলাম বা আজকের দিনে যদি পকেটে আমার এই টাকাটা থাকে, ভ্যালু কিন্তু এটাই থাকবে, এটা কিন্তু ভ্যালু কমার কোনো সুযোগ নেই। তাহলে আমি এটার ফ্যাক্টর হচ্ছে 1, যেটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, আর এটা যদি আজকের দিনে হয়ে থাকে তাহলে এটার ফ্যাক্টর হবে 1, পজিটিভ হবে না, নেগেটিভও হবে না। যদি নেগেটিভ হতো ডিসকাউন্টিং, যদি পজিটিভ হয় অ্যানুইটি ফ্যাক্টর। তাহলে এটা দিয়ে গুণ করলে হয় 3170 নেগেটিভ ফিগার। তাহলে আমার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 3170, আর আজকের দিনে আমার পকেট থেকে চলে যাবে 3170। তাহলে দুটো কি হয়ে গেল, জিরো হয়ে গেল। জিরো হয়ে যাওয়া মানে কি আমার ফ্যাক্টরটা মিলে গেছে, 10% ইকুয়ালি হয়ে গেছে। সো তাহলে আমার প্রশ্ন ছিল হচ্ছে কি, যদি 10% এর কম হয়ে থাকে তাহলে আমি ইনভেস্টমেন্টে যাব না, কিন্তু এখানে 10% মিট করে, 10% এর কমও হয় না বেশিও হয় না। তাহলে উত্তর হবে কি, because the net present value is equal to 0. আচ্ছা, এখানে একটা কনসেপ্ট আমরা শিখি নতুন করে, নেট প্রেজেন্ট ভ্যালু কিভাবে আমরা পাবো? আমার ইনফ্লো এবং আউটফ্লোর যে পার্থক্য থাকবে সেটাই হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। অথবা আমরা আবার বলতে পারি যে ক্যাশ ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালু থেকে আউটফ্লোর প্রেজেন্ট ভ্যালু বাদ দেওয়ার পর যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে? তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু, because the net present value is equal to 0, the attachment investment provides exactly a return 10%. Exactly 10% return প্রোভাইড করতেছে। যদি এখানে 1 টাকা থাকতো তার মানে আমি বুঝে নিতাম যে আমার রিটার্নটা মোর দেন 10%। ঠিক আছে? যদি থাকতো নেগেটিভ হতো আমি ধরে নিতাম যে তাহলে আমার যে 10% রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করছে না। জি স্যার। স্যার আমরা কি বুঝতে পারলাম? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম সালাম। জি ম্যাডাম। স্যার এই অঙ্কটা কি মানে আইআরআর মেথডের যে ট্রায়াল এন্ড এরর মেথড ওই মেথডে করা যাবে না? যাবে স্যার। ওখানে আমি আইআরআর মেথডে একটা পার্সেন্টেজ বের করব, সেটা যদি 10% এর কম হয় সেক্ষেত্রে নেগেটিভ বললাম, আর যদি এখানে যেহেতু রিকোয়ারমেন্ট হলো 10% অবশ্যই রিটার্ন হতে হবে, তো যদি আমাদের আইআরআর ট্রায়াল মেথডে 10% এর কম আসে সেক্ষেত্রে আমি প্রজেক্ট নেগেটিভ বা আনএক্সপেক্টেড একসেপ্ট করব না, এরকম কিছু একটা করা যায় স্যার? করা যাবে। আইআরআর মানে হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন।
আমার প্রশ্ন হচ্ছে এখানে যে যদি 10% মিট করে দেন আমি ইনভেস্টমেন্টে যাব, 10% মিট না করলে ইনভেস্টমেন্টে যাব না। এখন আমি আইআরআর করলেও আইআরআর দিয়ে কিন্তু ইন্টারনাল রেট অফ রিটার্ন 10%ই পাবো। সো যদি 10% পেয়ে থাকি আমরা ইনভেস্টমেন্টে যাব, 10% এর নিচে থাকলে ইনভেস্টমেন্টে যাব না, 10% এর উপরে থাকলে 10% অথবা তার উপরে থাকলে ইনভেস্টমেন্ট করব। এখন আইআরআর করতে গেলে প্রবলেম হচ্ছে যে কি ক্যালকুলেশন একটু বেশি করতে হয়, ঠিক আছে না? জি স্যার। আমরা আমাদের রিকোয়ারমেন্টটা যত কম সেহেতু আমরা আস্তে আস্তে শিখতেছি। আমরা এখন ক্লাস 1 এ উঠলাম, আইআরআর শিখতে গেলে ক্লাস 2 তে উঠতে হবে, ক্লাস 2 তে উঠতে গেলে তো আরো কিছু করতে হবে, আরো কিছু নিজের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করে নিতে হবে। এটা আপনার জন্য ঠিক আছে, কারণ আপনি হয়তো আগে থেকে এটা জানেন, আপনি মানে করতে স্যার পারবেন, কোনো সমস্যা নেই। ও ম্যাডাম বলেন। জি স্যার, এটাই যে আমি আইআরআর মেথড দিয়ে করলে আমার জন্য সুবিধা হয় স্যার, জি জি এর জন্য জিজ্ঞেস করছি। করতে পারবেন, সমস্যা নেই। ওকে, থ্যাংক আমরা ইউ স্যার। আইআরআরও করব, কিন্তু আমরা আস্তে আস্তে ঢুকতেছি আর কি। আমরা প্রথমে স্যার, ডিসকাউন্টেড ফ্যাক্টর শিখলাম, তারপরে অ্যানুইটি ফ্যাক্টর শিখতেছি। মানে আমরা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে যেতে গিয়ে আস্তে 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 এগোচ্ছি আর কি। আচ্ছা, যেহেতু এই প্রশ্নটা উঠছে স্যার, মানে আইআরআর যদি আমি আইআরআর দিয়ে মানে যাচাই করতে চাই, তাহলে স্যার আরো ইনফরমেশন লাগবে না স্যার? না থাকলেও চলবে, কেন? আইআরআর করতে গেলে তো আপনার 2 বার ডিসকাউন্টিং করতে হবে, তাই না? হ্যাঁ, আইআরআর হচ্ছে স্যার সেই রেট যেটাতে যদি মানে আমি ইয়া করি তাহলে হচ্ছে আমার নেট এনপিভি 0 হবে। এটা দিয়ে আপনি এখানে যে ইনফরমেশন আছে এটা দিয়ে সম্ভব। আইআরআর পেতে হলে আপনার এই অঙ্কটাই করতে হবে, 2 বার ডিসকাউন্টিং না করতে স্যার, হবে। ওটা না, না স্যার, ডিসিশন মেকিং এর জন্য হয়তো আইআরআর পাবো, মানে ডিসিশন। হ্যাঁ জি স্যার। আচ্ছা, পরে দেখা যাবে। আচ্ছা, এবার আমরা আসি আরেকটা এক্সাম্পল আমরা দেখব। বিশেষ করে আমরা নেট প্রেজেন্ট ভ্যালুটা নিয়েই কাজ করব। যে জিনিসটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম, এটা ওনারা বলতেছেন টু ডিটারমিন নেট প্রেজেন্ট ভ্যালু। আমরা এতক্ষণে ওই যে কাজটা করলাম নেট প্রেজেন্ট ভ্যালু, সেটা আবারও একই রকম ভাবে করব। নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হলে কি হয়, নেগেটিভ হলে কি হয়, বা ইকুয়াল টু হলে কি হয়। আচ্ছা, ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো। আমাদের থেকে যদি নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে হয়, তাহলে প্রথমে ইনফ্লো গুলোর প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, যেটা আমরা কিছুক্ষণ আগে করলাম। দেন ক্যালকুলেট প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো, তাও আমরা করলাম। এন্ড দেন সাবট্রাক্ট প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লো ফ্রম প্রেজেন্ট ভ্যালু অফ ইনফ্লো। এই দুটো পার্থক্য থেকে আমরা নেট প্রেজেন্ট ভ্যালুটা পেয়ে থাকি। আমরা কিছুক্ষণ আগে করলাম, যদি পজিটিভ হয় অ্যাকসেপ্ট করব, যদি 0 হয় কিছু দেন তাও অ্যাকসেপ্ট করব, যদি নেগেটিভ হয় নট অ্যাকসেপ্টেবল। ঠিক আছে? কেন অ্যাকসেপ্ট করব না? কারণ আমার রিটার্নটা সেক্ষেত্রে 10% এর কম হয়ে যাবে, সিন্স ইট প্রমিসেস এ রিটার্ন লেস দেন রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। আচ্ছা, এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এটা একটু তুলনামূলক, একটু বড় এক্সাম্পল। এই ধরনের অঙ্কটাই যদি আসে, এই ধরনের একটু অঙ্কগুলো হয়তো আসতে পারে, ছোটখাটো অঙ্ক। এটা কিন্তু বড় অঙ্ক না, বাট এই নেচারের অঙ্কগুলো আসতে পারে। Leicester Company has offered a 5-year contract to provide component parts for a large manufacturers. একটা কোম্পানি 5 বছরের জন্য একটা কন্ট্রাক্টে গেলেন, একটা কম্পোনেন্টের জন্য, একটা ইকুইপমেন্টের জন্য। কস্ট এবং রেভিনিউর ইনফরমেশনটা নিচে দেওয়া হলো। কস্ট অফ স্পেশাল ইকুইপমেন্ট, আমি একটা স্পেশাল ইকুইপমেন্ট কিনবো, সেটার দাম হচ্ছে 1,60,000 টাকা, এবং ওই ইকুইপমেন্টটা পরিচালনা করার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে 1 লাখ। রিলাইনিং ইকুইপমেন্ট ইন 3 ইয়ার্স 30,000 টাকা লাগবে, এটাও আউটফ্লো। এই ইকুইপমেন্টটা 3 বছর পর্যন্ত ঠিক থাকবে বা 2 বছর পর্যন্ত ঠিক থাকবে, 3 ইয়ার্সে গিয়ে আরো 30,000 টাকা ইনভেস্টমেন্ট করতে হবে সেটাকে মেইনটেনেন্সের জন্য। সেলভেজ ভ্যালু অফ দ্য ইকুইপমেন্ট আফটার 5 ইয়ার্স 5,000। সেলভেজ ভ্যালু হচ্ছে ক্যাশ ইনফ্লো। এতক্ষণ ধরে যে টাকাগুলো আমরা গুনলাম 1,60,000, 1,30,000, এগুলো সব হচ্ছে আউটফ্লো অথবা কস্টের ইনফরমেশন। আচ্ছা, এরপর অ্যানুয়াল ক্যাশ রেভিনিউ এন্ড কস্ট। এই ইকুইপমেন্টের কারণে আমি যে প্রোডাক্টটা, এই ইকুইপমেন্ট দিয়ে যে প্রোডাক্টটা তৈরি করব, সেই প্রোডাক্টের থেকে রেভিনিউ হচ্ছে আমার 7,50,000 টাকা,
এই প্রোডাক্টের জন্য কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 4 লাখ এখানে, তাহলে 7,50,000 হচ্ছে ইনফ্লো, 4 লক্ষ টাকা হচ্ছে আউটফ্লো। স্যালারি এবং শিপিং কস্ট হচ্ছে 2,70,000, তাহলে এটাও হচ্ছে আউটফ্লো, 2,70,000 আউটফ্লো। আচ্ছা, at the end of the years the working capital will be released and maybe আচ্ছা রিলিজড এতটুকু আমরা বুঝি যে 1 লক্ষ টাকা আমি আজকের দিনে ইনভেস্টমেন্ট হিসেবে ব্যবসায় নিয়োগ করলাম বা বিনিয়োগ করলাম, সেই টাকাটা যখন প্রজেক্ট শেষ হয়ে যাবে আফটার 5 ইয়ার্স, এই টাকাটা কি হবে আমার কাছে আবার ফিরে আসবে। কখন ফিরে আসবে? প্রজেক্টের শেষে, এট দ্য এন্ড অফ দ্য প্রজেক্ট। এটার ডিসকাউন্টিং রেট হচ্ছে 10%। প্রশ্নে ডিসকাউন্টিং রেট বলে দিতে পারে, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বলতে পারে, কস্ট অফ ক্যাপিটাল বলতে পারে, যাই বলুক না কেন এটাই হচ্ছে ডিসকাউন্টিং ফ্যাক্টর হিসেবে আমাকে ধরে নিতে হবে। এক একটা প্রশ্নে এক এক রকম ভাবে বলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে শুড দ্য কন্ট্রাক্ট বি অ্যাকসেপ্টেড, এই কন্ট্রাক্টটা আমি এখন নিব কিনা, কন্ট্রাক্ট নিলে আমার এই খরচগুলো হবে এবং আমার রেভিনিউ বাড়বে। সো এখন আমাকে দেখতে হবে যে কি ইনফ্লো এবং আউটফ্লো গুলোকে কনসিডারেশন নিয়ে যদি পজিটিভ হয়, এনপিভি পজিটিভ হলে নিব, আর যদি নেগেটিভ হয় নিব। আচ্ছা, আমরা একটা ক্যালকুলেশন করেছি, শর্টকাট ক্যালকুলেশন করে নিই। আগে রেভিনিউ এবং যে রেভিনিউর সাথে যে কস্ট গুলো সেগুলোর একটা ক্যালকুলেশন করি। আমরা যেটা দেখলাম রেভিনিউ হচ্ছে 7,50,000 টাকা, আর কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে কস্ট অফ ওই যে এই প্রোডাক্টটা তৈরি করতে খরচ হয় 4 লক্ষ টাকা, এবং স্যালারি শিপিং কস্ট হচ্ছে 2,70,000। তাহলে নেট বেনিফিট হচ্ছে আমার কত? 80,000 টাকা। নেট বেনিফিট, অ্যানুয়াল নেট ক্যাশ ইনফ্লো বা নেট বেনিফিট হচ্ছে 80,000 টাকা। আমরা প্রতি বছর 80,000 টাকা করে বেনিফিট পাবো। এভাবে কয় বছর পাবো? 5 বছর আমরা পেয়ে থাকবো। আচ্ছা, ইনভেস্টমেন্ট ইন ইকুইপমেন্ট, প্রথমে আমার আউটফ্লো, এটা আজকের দিনে আমার করতে হবে কত টাকা? $1,60,000। আর এটা ফ্যাক্টর কত? 1। আমরা সবসময় ইনভেস্টমেন্ট যখন যেই ডেটে হয়ে থাকবে সেই ডেট অনুসারে ফ্যাক্টর দিয়ে গুণ করবো। যেহেতু ইনভেস্টমেন্টটা আজকের দিনেই হচ্ছে, ইনিশিয়াল সময়টাতে হয়ে যায়, সেহেতু আমরা 1 দিয়ে এই ফ্যাক্টরকে গুণ করব। ওয়ার্কিং ক্যাপিটাল আজকেই আমার থেকে চলে যাবে, রিলিজ আজকেই আমার থেকে আউটফ্লো হবে, সো সেক্ষেত্রে 1 দিয়ে হবে। আচ্ছা, এরপর আসেন ইনফ্লোর ক্ষেত্রে আসি আমরা। ইনফ্লো হচ্ছে 5 বছরের জন্য 80,000 টাকা প্রতি বছর। প্রতি বছর 80,000 টাকা হলে আমরা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর থেকে এই জিনিসটা নিয়ে আসবো, 3.794 থেকে পাবো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। $1 ফ্যাক্টর হচ্ছে 5 ইয়ার্স, আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। আমরা পাবো সেক্ষেত্রে কত? 3.791। এই দুটো দিয়ে গুণ করলে 3,03,280 টাকা হয়ে থাকে। আরো একটা ইনফরমেশন রয়ে গেছে, রিলাইনিং অফ ইকুইপমেন্ট। এটা 3 বছর পরে গিয়ে দরকার হয় আমার। তাহলে এই টাকাটা কিন্তু আজকে আমার থেকে আউটফ্লো হবে না, আউটফ্লো হবে হচ্ছে আফটার 3 ইয়ার্স। 3 ইয়ার্স এর প্রেজেন্ট ভ্যালুটা আমরা নিব $1 ফ্যাক্টর 3 ইয়ার্স 10% ইন্টারেস্ট রেট, সিঙ্গেল ইন্টারেস্ট রেটটা দেখবো। আমরা উপরে যেটা নিয়ে আসছিলাম সেটা ছিল হচ্ছে আমার অ্যানুইটি ফ্যাক্টর থেকে, এটা শুধুমাত্র ডিসকাউন্টিং ফ্যাক্টর থেকে, অ্যানুইটি ফ্যাক্টর থেকে এই ডিসকাউন্টিংটা আমরা পাবো না। অথবা এটাকে আমরা কি করে নিতে পারি, নিজেরাই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে নিতে পারি, দুটোর একটা। আচ্ছা, যেটা 3 বছর পরে 30,000 টাকা আমার থেকে আউটফ্লো হবে, তার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 22,350 টাকা। এখন ইনফ্লো এবং আউটফ্লো গুলোকে আমরা যোগ বিয়োগ করবো। আচ্ছা সরি, আরেকটা আইটেম রয়ে গেছে। আফটার 5 ইয়ার্স আমি সেলভেজ ভ্যালু পাবো হচ্ছে 5,000 টাকা। কখন? যখন আমার প্রজেক্ট শেষ, ওই ইকুইপমেন্টটা বিক্রি করে দিলে 5,000 টাকা পাবো। সেটারও ওই 5 বছরের অ্যানুইটি ফ্যাক্টর থেকে আমরা ফ্যাক্টরটা নিব 0.621। এক্ষেত্রে এটা 3,000। এরপরে আরেকটা আইটেম রয়ে গেছে, সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল রিলিজ হবে 5 বছর পরে, যেটা আমি এই আজকের দিনে 1 লক্ষ টাকা রিলিজ করলাম, যেটা আউটফ্লো, সেই টাকাটা 5 বছর পরে আমাকে আবার আমার কাছে আবার চলে আসবে, ওয়ার্কিং ক্যাপিটালটা চলে আসবে।
তো ওয়ার্কিং ক্যাপিটালটা সেটারও 5 ইয়ার্স এর আমরা ফ্যাক্টর দিয়ে গুণ করলে এই টাকাটা হয়। এখন দেখেন আমার ইনফ্লো গুলো থেকে আউটফ্লো বিয়োগ করলে নেট প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে পজিটিভ। যদি নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হয়ে থাকে দেন আমরা এই প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করে নিই। কারো কোনো প্রশ্ন আছে কিনা? বুঝছি স্যার। স্যার একটা প্রশ্ন স্যার, ওই যে ফ্যাক্টরসটা যে বের করছেন স্যার, আমি ফ্যাক্টরসটা বুঝি নাই আসলে কিভাবে বের করব স্যার? আপনি কি ফর্মুলা করতে পারেন স্যার? মানে ডিসকাউন্টিংটা কি ফর্মুলা দিয়ে করতে পারেন? না স্যার, এটা পারি না স্যার। আমি ফর্মুলা না পারলে তাহলে ফ্যাক্টর কেমনে বুঝাবো আপনাকে? আচ্ছা, ফ্যাক্টর তো সাথে নিয়ে যাবে। হ্যাঁ, ফ্যাক্টর তো সাথে নিয়ে যাবে, এটা একটা মানে ঠিক আছে। এটা এই আসলে এই অঙ্কটা করতে গেলে অথবা আরেকটু উপরে যদি যান, ফাইন্যান্স করতে যান, তাহলে কিন্তু এগুলো লাগবে। ইভেন বিজনেস ম্যাথেও তো এটা আপনাদের করার কথা। বিজনেস ম্যাথে এটা কি আছে? মাত্র শুরু হয়েছে স্যার, মাত্রই শুরু হয়েছে ওই চ্যাপ্টার। এই চ্যাপ্টার মাত্র শুরু হয়েছে, সেখানেও শিখাবে, কারণ ওদের কাজে হচ্ছে এটা শেখানো। আচ্ছা, আমরা ফ্যাক্টরটা এভাবে না পেলে আপনি ক্যালকুলেটর হাতে নেন। 100 টাকার যদি ইন্টারেস্ট রেট 10 টাকা হয়ে থাকে, সে ফর এক্সাম্পল 1 বছর পরে আমি 100 টাকা পাবো কারো কাছ থেকে, তাহলে আজকের দিনের ভ্যালু কত হবে? স্যার 91 টাকা। আচ্ছা, প্রশ্ন করছিলেন কে জানি? জি স্যার, আব্দুল কাদের স্যার। আব্দুল কাদের সাহেব, আমরা ওই ক্লাস 4-5 এ ওই যে আমরা শিখছি আর কি, আপনারা শিখছেন কিনা জানি না, যে আমরা ঐকিক নিয়মের অঙ্ক করতাম, তাই না? মনে আছে? মনে আছে স্যার। 100 টাকা 1 বছরে সুদে আসলে হয় 110 টাকা, মনে আছে? জি স্যার, মনে আছে। তাহলে 110 টাকা হবে কখন? 1 বছর পরে, তাই না? 100 টাকা যদি 10% ইন্টারেস্ট রেট হয়, তাহলে 100 টাকা 1 বছর পরে সুদে আসলে হবে 110। সুদে আসলে হবে কত? 110 টাকা। সেটা যদি 1 টাকার মধ্যে আমি রূপান্তর করতে চাই, তাহলে আমি কি করতে হবে বলেন তো? 100 ডিভাইডেড বাই 110 করেন তো দেখি কত হয়। ওই যে ম্যাডামে কিছুক্ষণ আগে উত্তর দিলেন, এটাই না ম্যাডাম? 0.909। আমি ফর্মুলা দিয়ে করেছি স্যার। উনি ফর্মুলা দিয়ে করলেন, 91% বললেন। 0.909 মানে হয় 91%। 90.90। 90.90। আচ্ছা, এই 0.909 কে আবার 1.1 দিয়ে ভাগ করেন, কত হয়? আব্দুল কাদের সাহেব, আমরা এটা করতেছিলাম 1.1 ডিভাইডেড বাই 1, তাই না? এখানে উত্তর আসছে হচ্ছে 0.9090 এরকম। আচ্ছা, এটাকে যদি আবার 1.1 দিয়ে করি, তাহলে আমি সেকেন্ড ইয়ারের ইনফরমেশন পাবো, তখন কত হয়? 0.8264। এটাকে যদি আবার ভাগ করে থাকি, আমরা তখন থার্ড ইয়ারে চলে গেলাম, ভাগ 1.1, তাহলে কত হয়? 0.7513। ঠিক আছে না? আমি প্রতি বছরই ডিসকাউন্টিং করতেছি এভাবে করে। এটাকেই সূত্রই করতে পারেন আপনারা, সূত্রটা মনে থাকে না। 0.751 পেলাম না? 3 ইয়ার্স এর দেখেন, 3 ইয়ার্স এর ডিসকাউন্টিং ফ্যাক্টর কত? 0.751। আপনার ক্যালকুলেটরে ঠিক আছে কিনা দেখেন। এটাকে আবার করেন, 4 ইয়ার্স এ পৌঁছালেন, এবার এটাকে আবার 1.1 দিয়ে ভাগ করেন, তখন আপনি 0.621 পাবেন। 5 বছর পরের
ভ্যালুটা যদি আজকে ডিসকাউন্টিং করে নেন এই ফিগারটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে আব্দুল কাদের সাহেব, ঠিক আছে? আর এই যে ওয়ার্ডের যে অপশনটা স্যার, ওয়ার্ড একটু জানতে প্লিজ স্যার। 1.1 কে 1 দিয়ে ভাগ করলে কি এটা হয় স্যার? ভুল হচ্ছে, হ্যাঁ এটা হবে, এটা আমি লিখতে ভুল করছি। 1 ফার্স্ট হবে স্যার। ওই পরেরগুলো ঠিক লিখছি, পরের স্ট্রিংড গুলো ঠিক আছে, কিন্তু প্রথমটা লিখতে ভুল করছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা কি এগোতে পারি তো? এত পর্যন্ত ঠিক আছে কিনা? এই ফ্যাক্টরটা কেন বের করলাম? আমরা যে কিছুক্ষণ আগে অঙ্ক মানে ঐকিক নিয়মের অঙ্ক শিখতেছিলাম, 100 টাকা এক বছরে সুদে আসলে হয় 110 টাকা। তাহলে যদি আমরা উল্টোটা বলি, উল্টো জায়গায় যদি আসতে চাই, তাহলে কি করবো? 110 কে যদি ডিসকাউন্টিং ফ্যাক্টর দিকে গুণ করি তখন 100 টাকা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এগোতে পারি তো? জি স্যার। জি স্যার। এই যদি অঙ্ক আসে এই নেচারের অঙ্ক আসবে, যদি আপনাদের অঙ্ক আসে এই নেচারের অঙ্ক আসবে, তাহলে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে পারবো। এটা কিভাবে বের করতে সেটাও আমরা শিখলাম। এবার আসেন আইআরআর। কিছুক্ষণ আগে আমাদের ম্যাডাম বললো যে আমরা আইআরআর মাধ্যমে করতে পারি কিনা, ওই উত্তর আইআরআর মাধ্যমেও দেওয়া যেত। আচ্ছা, আইআরআরটা আমরা কেন বের করব? দা ইন্টারনাল রেট অফ রিটার্ন ইজ, সরি স্যার, আমাদের নেটের লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল, এইজন্য আমি মানে কথা শুনতে পারিনি আর কি। আচ্ছা অসুবিধা নেই, আমরা খুব বেশি এগোইনি। আপনি মনে হয় কয়েক মিনিট আগে ডিসকানেক্টেড ছিলেন, তাই না? জি স্যার। কথা বলছিলেন যে 179 এই আগে যে एग्जांपलটা আমরা দেখলাম, এক্ষেত্রে তো কোথাও কোনো সমস্যা নাই আপনার? না স্যার, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। The internal rate of return is the interest yield promised by an investment project over its useful life. আমরা কিছুক্ষণ আগে যখন অঙ্ক করলাম 10% দিয়ে করলাম, দেখা গেল যে 10% মিলে গেছে। তো এইরকম সাজানো তো থাকবে না। তো সাজানো না থাকলে দেখা যাবে যে কি এনপিভি কখনো পজিটিভ আসতেছে, কখনো নেগেটিভ আসতেছে। যদি পজিটিভ এসে থাকে, কিছুক্ষণ আগে অঙ্ক দেখলাম যে এখানে এনপিভি পজিটিভ আসছে, যদি 10% দিয়ে আমরা ডিসকাউন্টিং করে থাকি সেক্ষেত্রে আমাদের এনপিভি পজিটিভ আসে। এখন প্রশ্ন হচ্ছে যে কি এই কোন রেট দিয়ে ডিসকাউন্টিং করলে, কোন পার্সেন্টেজ দিয়ে ডিসকাউন্টিং করলে এখানে জিরো হয়ে যাবে, এটা আমরা কিভাবে বের করবো? এটার উত্তর বের করতে গেলে আমাকে আইআরআর করতে হবে। মোদ্দা কথা হচ্ছে আইআরআর হচ্ছে যে কি ওই ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন কত আসতেছে, ওই ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন কত আসতেছে সেটাই হচ্ছে আইআরআর। আরেকটা অন্যভাবে ওনারা ব্যাখ্যা করছেন, দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন ইজ কম্পিউটেড বাই দ্য ফাইন্ডিং ডিসকাউন্ট রেট দ্যাট উইল কজ দ্য নেট প্রেজেন্ট ভ্যালু অফ দ্য প্রজেক্ট টু বি জিরো। আমরা কিছুক্ষণ আগে বললাম যে যেই ডিসকাউন্টিং রেট দিয়ে যদি আমরা ডিসকাউন্টেড করে থাকি বা কম্পিউটেশনটা করে থাকি, সেক্ষেত্রে এনপিভিটা জিরো হয়ে যাবে। সেই ইন্টারেস্ট রেটটাকে বলা হয় আইআর। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? স্যার, এনপিভি জিরো আসলে কোন সময় সেটা অ্যাকসেপ্টেড হবে? মানে বিজনেস সিচুয়েশনটা কেমন হলে আমরা এনপিভি জিরো হওয়া সত্ত্বেও প্রজেক্ট অ্যাকসেপ্টেড হবে? এটা সব সময় আপনি ধরে নেবেন যে যখনই এনপিভি জিরো আসবে, আমাদের সূত্র হচ্ছে যে কি এনপিভি যখনই না, এনপিভি তো অন্য কারণেও জিরো আসতে পারে, কিন্তু সিচুয়েশনটা যদি বলা থাকে যে আমাদের আগের অঙ্কে ছিল যে আমাদের আমার রিটার্ন আশা করতেছি 10% চলে আসছে, 10% চলে আসছে মানে তো এনপিভি জিরো হয়ে যাবে না ম্যাডাম? জি স্যার, জি স্যার। আমি আশা করতেছি যে 10% আমি পাবো। যদি 10% পেয়ে যাই তাহলে তো আমি কি করব, এটাকে অ্যাকসেপ্ট করে নিব। সেক্ষেত্রে এনপিভি জিরো আসলে অ্যাকসেপ্ট করতে হবে। আর সে ফর এক্সাম্পল আইআরআর
9%, অ্যাবসলিউটলি 9%, সেক্ষেত্রেও কিন্তু আপনি যখন আবার 9% দিয়ে ডিসকাউন্টিং করলেন কিন্তু জিরো আসবে, এনপিভি কিন্তু জিরো আসবে। আমি কি ঠিক বললাম? কে কথা বলছিলেন? শিউলি ম্যাডাম? স্যার জি মানে আমি আইআরআরটা হচ্ছে যে কি ইন্ট্রিনসিক ইন্টারেস্ট রেট কত, সে ফর এক্সাম্পল 9% আসলো, কিন্তু আপনি যখন ডিসকাউন্টিং করবেন ওই প্রজেক্টটাকে 9% কিন্তু আইআরআর জিরো হয়ে যাবে, সরি এনপিভি জিরো হয়ে যাবে। কিন্তু তখন তো আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, আপনার ডিসিশন মেকিং এর ইস্যু। ডিসিশন মেকিং এর আপনি এনপিভি শুধু যখন সোললি এনপিভি দিয়ে করবেন, আপনার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দিয়ে আপনি করে যখন জিরোতে পৌঁছাবেন, তখনই জিরো হলেও আপনি প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করবেন। আইআরআর ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না। স্যার ব্যাপারটা ক্লিয়ার না, মানে আইআরআর জিরো আসবে এরকম কিছু একটা বলতে? আইআরআর জিরো আসবে না। সে ফর এক্সাম্পল কোন একটা প্রজেক্টের রেট অফ আইআরআর পেলেন আপনি 9%, সো ওই প্রজেক্টটাকে যদি আপনি 9% দিয়ে আপনি ডিসকাউন্টিং করেন, তাহলে কি এনপিভি জিরো আসবে না? জি স্যার। তাহলে এনপিভি যদি জিরো আসে আপনি নেবেন কিনা? কিন্তু আপনি মনে আপনি ডিফাইন করলেন যে আপনার 10% যদি রিকোয়ার্ড রিটার্ন না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি প্রজেক্ট নেবেন না। তাহলে নিব না। আপনি 9% এ করলে জিরো আসে, আসুক আর না আসুক সেক্ষেত্রে তো আমার ইস্যু না। আমার ইস্যুটা হচ্ছে যে আমার 10% পেতে হবে, 10% হইতে হবে। হ্যাঁ হতে হবে। কিন্তু আপনি যখন নিব না স্যার। জি বলেন। আইআরআর এর ডিসিশন ক্রাইটেরিয়া তো এটাই যে আইআরআর যদি ইয়ার থেকে ছোট হয়, আইআরআর যদি আমার রিকোয়ার্ড রেটের নিচে হয়ে থাকে নিব না, আর যদি আইআরআর রিকোয়ার্ড রেটের সমান হয়ে থাকে অথবা উপরে হয়ে থাকে আমি নিব না। ওই এখানে প্রশ্ন হচ্ছিল রিকোয়ার্ড রেট বেশি হতে হবে না স্যার আইআরআর থেকে নাকি? অবশ্যই বেশি হতে হবে, বেশি হতে হবে না। আমাদের ম্যাডাম প্রশ্ন করছেন যে কি এনপিভি জিরো হলে নিব কিনা, যদি আইআরআর দিয়ে আমি করলে তো এনপিভি জিরো হয়ে যাবে, আমি যদি আইআরআর দিয়ে ডিসকাউন্টিং করি এনপিভি তো জিরো হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে এই ডিসিশনটা নেওয়া যাবে না। আমরা ওই প্রেজেন্ট শিউলি ম্যাডাম? জি স্যার বুঝতে পারছি। আমরা ফ্যাক্টর শিট মানে আইআরআর এর ডিসিশন মেকিং এর প্রেক্ষাপট ডিফারেন্ট, আর আমরা যখন এনপিভি করব ইনফ্লো আউটফ্লো ডিসকাউন্টিং করে এনপিভি বের করব, তখন তো আমি আগে থেকে ডিফাইন করে রাখলাম যে আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অথবা আমার কস্ট অফ ক্যাপিটাল অথবা আমার ডিসকাউন্টিং ফ্যাক্টর হচ্ছে 10% অথবা আমার অপরচুনিটি কস্ট হচ্ছে 10%, এর থেকে এর সমান অথবা উপরে হলে আমি প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করে নেব। জি স্যার। আর আইআরআর আমরা কেন করব, যে আমরা কিছুক্ষণ আগে একটা অঙ্ক দেখলাম যে এখানে 85,955 এনপিভি পজিটিভ আসছে। আমার এখন আপনাকে যে এমপ্লয়ার প্রশ্ন করলো যে ভাই এই প্রজেক্ট থেকে আসলে রিটার্ন কত, তাহলে এই রিটার্নটা বের করতে হলে আমাকে আইআরআর এর দিকে যেতে হবে, তখন হয়তো 12% গিয়ে এটা থামবে। মানে স্যার আমাদের যদি ডিসকাউন্টিং রেটের তুলনায় যদি আইআরআরটা বেশি আসে সেক্ষেত্রে আমরা ওই প্রজেক্ট গ্রহণ করব না স্যার, এরকম করব। ডিসকাউন্টিং রেট থেকে যদি আইআরআর বেশি হয়ে থাকে তাহলে তো অবশ্যই করব। আমার রিকোয়ার্ড রেট হচ্ছে 10% কিন্তু আইআরআর আসলে হচ্ছে 10.5%, তাহলে কি নিব না? অবশ্যই নিব স্যার। নিব শিওরলি ম্যাডাম? জি স্যার। আপনি মনে হয় একটু মানে কোথাও কনসেপচুয়ালি ভুল হচ্ছে, আমরা একটু পড়ে যাই তারপরে আবার দরকার হলে কথা বলবো আর কি ইনশাআল্লাহ। জি স্যার ইনশাআল্লাহ। আচ্ছা, Decker company can purchase a new machine at a cost of 1,04,320 that will save 20,000 per year in cash operating cost. কোম্পানি যদি $1,04,320 দিয়ে একটা ইকুইপমেন্ট কিনে, একটা নতুন মেশিন কিনে, তাহলে কোম্পানির 20,000 টাকা করে প্রতি বছর খরচ কমে যাবে। খরচ কমে যাওয়াও কিন্তু ইনফ্লো, আর এই মেশিনের লাইফ হচ্ছে 10 ইয়ার্স। আচ্ছা, এখন আইআরআরটা খুব সহজে করা যাবে যদি আমাদের সাথে ব্যাটে বলে মিলে যায়। এটা কিভাবে করতে পারি? ফিউচার ক্যাশ ফ্লোস আর দ্য সেম এভরি ইয়ার। এখানে যেহেতু ফিউচার ক্যাশ ফ্লোটা সেম, ইকুয়াল, আইডেন্টিক্যাল ইন দিস এক্সাম্পল, হ্যাঁ, সো এটা আমরা সহজে করতে পারবো। সো উই ক্যান ক্যালকুলেট দ্য ইন্টারনাল রেট অফ
রিটার্ন এস ফলোস। এই ক্ষেত্রে আমরা ফ্যাক্টর বের করব, এটাকে বলা হয় প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর ফর দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন। আমার ইনভেস্টমেন্টকে ক্যাশ বেনিফিট দিয়ে বা ক্যাশ ইনফ্লো দিয়ে আমি ভাগ করব, তাহলে একটা ফ্যাক্টর পাই। এই ফ্যাক্টরটা হচ্ছে কত? 5.216। এখন আমি ওই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরে চলে যাব, আমার যে ফ্যাক্টরের শীট আছে সেখানে যাব, আমি এই টাকাটা কোন ফ্যাক্টরের সাথে মিলে, এই টাকাটা কোন ফ্যাক্টরের সাথে মিলাইতে গিয়ে দেখা যায় যে 14% এবং 10 ইয়ার্স। নিচের লাইনটা আমার ডিফাইন করা থাকবে, 10 ইয়ার্সটা আমার ফিক্সড, 10 ইয়ার্স ধরে আমি হাঁটতে থাকবো, 1%, 2%, এভাবে 10%, 12%, 14% আমি হাঁটতে থাকবো। গিয়ে দেখা গেল যে এটা এখানে গিয়ে মিলে গেছে, অ্যাকুরেটলি মিলে গেছে। সো ইউজিং এই অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে আমরা করতে গেলে দেখা গেল যে আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে 14%। এটা খুব সহজে করা যাবে যদি ফিগারটা আইডেন্টিক্যাল হয়ে থাকে। ক্যাশ বেনিফিটটা যদি আইডেন্টিক্যাল হয়ে থাকে সেক্ষেত্রে এটা মিলে যাওয়ার সম্ভাবনা। যদি সিরিজ না হয় ডিফারেন্ট হয় না, সিরিজ হলেও মিলবে না, অনেক সময় সিরিজ হলেও মিলবে যে এমন কোনো কথা নাই। এটা তো লাকিলি এটা ডিফাইন করা আছে সেজন্য মিলে গেছে। জি স্যার, সিরিজ হলেও মিলবে না, না মিললে তখন হ্যাঁ 20,000, 22,000, 23,000, 24,000। না, সেক্ষেত্রে আপনাকে না সিনারি 1, 2 ওই ডিসকাউন্টিং আমরা সেই অঙ্কটাও করবো, যে আমি 10% ডিসকাউন্টিং করবো, 12% করবো, অথবা 20% করবো, মাঝামাঝি কোনো একটা ফিগার যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেই সূত্র দিয়ে এই আইআরআরটা বের করতে হবে। ওই সূত্রটাই শেখাটাই হচ্ছে এখানকার জন্য চ্যালেঞ্জ। So Decker company can purchase এই মেশিনটা কিনতে পারেন, will save 20,000 এত কস্ট, কারণ ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে 14%। if the internal rate of return is equal to, এখানেই ডিসিশন মেকিং এর কোশ্চেন, if the internal rate of return is equal to or greater than company's required rate of return, কোম্পানি যে রিটার্নটা এক্সপেক্ট করে থাকেন তার সমান হয়ে থাকে অথবা তার থেকে যদি বেশি হয়ে থাকে, তাহলে সেই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করবেন। এই ক্ষেত্রে ডিসিশন মেকিং এর সিনারিওটা ডিফারেন্ট। এখন সে ফর এক্সাম্পল এই কোম্পানির এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অথবা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে 10%, সেক্ষেত্রে উনি এই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করে নেবেন। আচ্ছা, এখন এনপিভি এবং আইআরআর এর কিছু কথাবার্তা বলা আছে, এটা কিভাবে ক্যালকুলেট করবে, কোনটার সাথে কিসের আমাদের দরকার নেই খুব একটা। এই আমাদের বইতে ওই আমাদের আইআরআরটা যখন ওই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরের মধ্যে থাকবে না, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা করা নেই। আমরা সেটা আমাদের মতো করে করতে হবে, সেটা আলাদাভাবে আমরা দেখব। এটা এখানে সম্ভবত নাই, গ্যারিসনের বইতে ওভাবে করা হয়নি। আচ্ছা, আমাদের আরেকটা টপিকস আছে সিলেবাসে, পেব্যাক পিরিয়ড। এটা হচ্ছে সবচেয়ে সহজ, এটা মনে হয় আমাদের প্রথমে করা দরকার ছিল। এটা আমরা একটু পরে করি, এটা মনে হয় আমরা সবাই জানি। The payback period is the length of time that it takes for a project to recover its initial cost out of the cash receipt that it generates. সোজা কথা হচ্ছে যে পেব্যাক পিরিয়ডটা হচ্ছে যে কি, কতদিন সময় লাগে, কতটুকু লেংথ অফ টাইম দরকার হয়, আমি যে টাকাটা ইনভেস্টমেন্ট করলাম সেই টাকাটা আমার কাছে ফেরত আসতে কতদিন সময় লাগে, এটাকে বলা হয়ে থাকে পেব্যাক পিরিয়ড। ঠিক আছে, এই টাকাটা আমরা কতদিনে ফেরত পাবো, এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাকে পেব্যাক পিরিয়ডটা জানতে হবে। যা পে করলাম তা ব্যাক করবে কতদিনে। আচ্ছা, এই ক্ষেত্রে যদি অ্যানুয়াল ক্যাশ ইনফ্লোটা ইকুয়াল হয়ে থাকে বা আইডেন্টিক্যাল হয়ে থাকে, when the net
annual cash inflow is the same each year. This formula can be used to compute payback period. Payback period আমরা এই ক্ষেত্রে সহজে বের করতে পারবো যদি আমার এই ইনফ্লো গুলো আইডেন্টিক্যাল হয়ে থাকে। তো ইনভেস্টমেন্ট সে ফর 1 লক্ষ টাকা, আমি বেনিফিট পাই 20,000 টাকা করে, তাহলে 1 লক্ষকে 20,000 দিয়ে ভাগ করলে কত হবে? 5। তাহলে এটার উত্তর বের হয় হচ্ছে টাইম দিয়ে। তাহলে 5 বছরে গিয়ে আমি আমার টাকাটা ফেরত পাবো। ঠিক আছে? পেব্যাক নিয়ে কারো কি কোনো প্রশ্ন আছে? সবাই পারবো এটা, তাই না? স্যার ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডটা একটু দেখাই দিন। ঠিক আছে, আচ্ছা আমরা একটু দেখি এবার। ম্যানেজমেন্ট at Daily Grind wants to install espresso bar in its restaurant. It cost হচ্ছে 1,40,000 and 10 years life. এটা হচ্ছে ক্যাশ আউটফ্লো হয় আমি যদি একটা এসপ্রেসো বার আমি এস্টাবলিশ করতে চাই। will generate net cash inflow 35,000 এবং এটার কারণে প্রতি বছর 35,000 টাকা করে আমি বেনিফিট পাবো। এখন ম্যানেজমেন্ট রিকোয়ার্স পেব্যাক পিরিয়ড অফ 5 years or less on all investment. কোম্পানির পলিসি হচ্ছে কোম্পানি 5 বছরের মধ্যে পেব্যাকটা ফেরত আসতে হতে হবে অথবা তার কম সময়ের মধ্যে ফেরত আসতে হবে। তাহলে এটা আসতেছে কিনা এটা আমাদেরকে জানতে হবে। What is the payback period for the espresso bar? এবারের payback periodটা কত? তো সহজে আমরা বের করতে পারি যে ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই ইনফ্লো। ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই ইনফ্লো ভাগ করলে দেখা যাচ্ছে payback হয় 4 years এর মধ্যে। সো আমরা এটাকে অ্যাকসেপ্ট করব। According to the company's criteria, management would invest in the espresso bar because its payback period is less than 5 years. Is less than 5 years. আচ্ছা, এইভাবে যদি আমরা পেব্যাকটা করিয়ে থাকি তাহলে আমরা কিন্তু ওই ডিসকাউন্টিং ফ্যাক্টরটা কাজে আমরা কাজে লাগাই না। এটার একটা শর্টকামিং। এটার শর্টকামিং হচ্ছে কি যদি এভাবে আমরা পেব্যাক পিরিয়ডটা বের করে থাকি তাহলে কি এটা ইগনোর করতেছে কি টাইম ভ্যালু অফ মানি। আমরা ডিসকাউন্টিং করলাম না ইনফ্লো গুলোকে, কারণ যেটা আউটফ্লো সেটা কিন্তু ইনিশিয়ালি হয়ে গেছে। এটা কিন্তু এই ফিগারটা অ্যাবসলিউট ফিগার, এটা ডিসকাউন্টেড ফিগার বলতে পারি, এটা অ্যাবসলিউট ফিগার বলতে পারি, কিন্তু এই 35,000 এটা কিন্তু আগামী 4 বছরে ডিফারেন্ট সময়ে পেয়ে থাকবে। সেক্ষেত্রে এটাকে টাইম ভ্যালু অফ মানি দিয়ে যদি আমি ডিসকাউন্টেড ফ্যাক্টর দিয়ে না করে থাকি তাহলে দেখা যাবে যে এটার ভুল রেজাল্ট দেখা দিবে। ইগনোরস ক্যাশ ফ্লোস আফটার দ্য পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ডের পরের ক্যাশ ফ্লো গুলোকে এখানে ইগনোর করা হয়ে থাকে। এই দুটো হচ্ছে শর্টকামিং যদি আমরা ডিসকাউন্টেড করে না থাকি। ডিসকাউন্টেড করলেও কিন্তু এই শর্টকামিংটা থেকে যাবে। আচ্ছা, সিম্পল রেট অফ রিটার্ন এটা আমাদের ইয়েতে নাই। আমরা আপাতত এতটুকু শেষ। ডিসকাউন্ট জি স্যার। স্যার রিলেটিভ মেজার বলতে কি বোঝায়? কোথায় পেলেন? স্যার সিমার টেক্সটে মানে এগুলো আলোচনা করতে গিয়ে বলা হয়েছে যে পেব্যাক পিরিয়ড অর এআরআর এটা ছিল, যেটা বলা হচ্ছে এটা হলো রিলেটিভ মেজার আর এগুলো রিলেটিভ মেজার না। এখানে রিলেটিভ মেজার না রিলেটিভ মেজার কোনটা লিখছি? মেজার এটা ক্লিয়ার না আসলে, আমি আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি। এটা আমি দেখতে হবে, দেখে বলবো। ওকে স্যার। রিলেটিভ মেজার মানে কোন? এখানে মেজারটা আসলে দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাবসলিউট মেজার আর একটা হচ্ছে রিলেটিভ মেজার। হ্যাঁ জি স্যার, এটা একটু ক্লিয়ার হতে চাই স্যার। রিলেটিভ টু স্যার কোন একটা মিন বা কিছু অ্যাবসলিউট মেজার হচ্ছে যে কি
মানে যতটুকু মনে পড়ে আর কি, অ্যাবসলিউট মানে হচ্ছে একদম ডিস্টিংক্ট ফিগার আর কি, রিলেটিভ মেজারটা হচ্ছে কাছাকাছি ফিগার থাকবে। মানে দুটো মেথড এক্স্যাক্টলি মনে নাই আমার। স্যার রিলেটেড হচ্ছে অন্য কিছু সাপেক্ষে কিছু একটা, এজন্য ওটা রিলেট করে তারপর ডিফারেন্সটা। হ্যাঁ হ্যাঁ, মানে রিলেটিভ মেজার কি বলছেন আপনি? এটা অন্য কিছু, কোনো একটা মিন বা কিছু একটা থেকে যদি আমি রিলেট করে তারপর আমি জিনিসটা মেজার করি, যেমন ডেভিয়েশন যদি আমি মিন থেকে ডেভিয়েশন মেজার করি, সেটা একটা রিলেটিভ মেজার, অ্যাবসলিউট না। এটা না, এটা মনে হয় আমার সাথে মিলতেছে না। অ্যাবসলিউট মেজারটা হচ্ছে তো আমরা বুঝি যে এটা 1 1 মানে নিউমারিক্যালি এক্সপ্রেস করা হয়ে থাকে একদম অ্যাবসলিউট ফিগারে। আমরা সবসময় বলি ভাই তুমি ফ্র্যাকশন ফিগার বলিও না বা বলিও না, মানে ফেক ফিগারটা বলিও না, অ্যাবসলিউট বলো, ঠিক আছে? সেটা অ্যাবসলিউট মেজার আমরা বলে থাকি। আর রিলেটিভটা হচ্ছে যে কোনো একটা কিছু সাপেক্ষে হতে পারে। হ্যাঁ, সাপেক্ষে হতে পারে মানে এটা এভাবে না বলে ওভাবে আমি বলতে পারি। এরকম দুটো মেজার, মানে এখানে দুটো মেজার, একটা হচ্ছে রিলেটিভ মেজার, একটা অ্যাবসলিউট মেজার। এক্স্যাক্টলি ইয়েটা মনে নেই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা ম্যাডাম? স্যার একটা যেমন স্যার একটা রিলেটিভ মেজার যেমন এরকম হইতে পারে, সেটা হচ্ছে আপনার কোন একটা জিনিসের পার্সেন্টেজ, যখন আমি পার্সেন্টেজ আকারে জিনিসটা বলবো সেটা রিলেটিভ হবে, কারণ এটা পার্সেন্টেজ আকারে বললে মানে হ্যাঁ বুঝছি। আর যখন আপনি অ্যাকচুয়াল ফিগারটা বলবেন, রেশিও বললে বা পার্সেন্টেজ বললে বা অন্য কোনো ইয়েতে বললে তখন রিলেটিভ, কারণ এটা ডিপেন্ড করে যেটা কিসের পার্সেন্টেজ। হ্যাঁ ঠিক আছে, এরকম একটা। আর অ্যাবসলিউট মেজার হচ্ছে যখন নিউমেরিক্যাল অ্যাকচুয়াল কত টাকা বা অ্যাকচুয়াল কত, সেটা হচ্ছে অ্যাবসলিউট। এটা একটা। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেক্সট ইয়েতে আমরা সেটা নিয়ে আলাপ করব। আচ্ছা স্যার কে একজন প্রশ্ন করতেছিলেন, আর আরেকটা প্রশ্ন কে জানি করতেছিলেন? নাসরিন আক্তার আপু একটু মিউট করেন। হ্যাঁ, কে প্রশ্ন করতেছিলেন? আচ্ছা, ডিসকাউন্টেড নিয়ে কে বলছিলেন যে পেব্যাক পিরিয়ডটা ডিসকাউন্টেড হলে কি হবে? স্যার আমি শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ স্যার আমি শুলি সুলতানা, স্যার আমি শুনতে চাচ্ছিলাম। আচ্ছা জি জি জি। আচ্ছা, ডিসকাউন্টেড হলে এখানে আমরা যেটা পেব্যাক করলাম এটা 35,000, তাই না? জি স্যার। এখানে একটু গন্ডগোল আছে। গন্ডগোলটা হচ্ছে কি, প্রথম বছর এক বছরে 35,000 যদি আমি প্রথম বছর পেয়ে থাকি, এটার আমাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন আমার জানা থাকবে, সে ফর এক্সাম্পল 10%। তাহলে 10% যদি হয়ে থাকে তাহলে আমি এটাকে ডিসকাউন্টিং করলে কত দিয়ে করব? 0.909, ঠিক আছে? আর 1 divided by 1.10 to the power 1 হবে স্যার, ইনটু 35,000 ইনটু 35,000, তাইলে হবে 31,818 টাকা, তাই না? পরের বছর যখন আমি 35,000 কে আবার করব, সেক্ষেত্রে করব কি, ডিসকাউন্টিং ফ্যাক্টর হচ্ছে আমার 0.82 হয়ে যাবে। এভাবে আমি যেতে থাকবো 1,40,000 টাকা। এই 1,40,000 টাকাকে আমাকে পেব্যাকে আসার জন্য আমি আস্তে আস্তে যেতে থাকবো। আমরা একটু ওয়ার্ড ফাইলে একটু দেখি। এই 1,40,000 টাকা হচ্ছে আমার আউটফ্লো, তাই না? 1,40,000 টাকা আমি নেগেটিভ ফিগারে নিলাম। প্রথম বছর আমার কাছে ফেরত আসবে কত? ফিগার দিয়ে আমাকে একটু হেল্প করেন। 35,000 কে আমরা ডিসকাউন্টেড করে নিই, তাহলে ডিসকাউন্টেড করলে কত হবে? স্যার 31,818। 31,818 স্যার, এটা রাউন্ড ফিগার। 818, এই রাউন্ডে আমরা করিনি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে এটা আমার আউটফ্লো। তাহলে এখানে থেকে যাবে কত পরে? এখন ব্যালেন্স থেকে যাবে কত? মাইনাস 1,40,000। 1,08,182। 1,08,182
82 1,08,182, ঠিক আছে তো, তাই না? এটা রয়ে গেছে এখনো। এটাকে আমরা নিচের লাইনে লিখি। এই টাকাটা এখনো পেব্যাক হয়নি। আচ্ছা, সেকেন্ড ইয়ারে কত হবে? সেকেন্ড ইয়ারে কত হবে স্যার? 28,925 ওই টাকা। যে 0.82 দিয়ে করলে হয় 28,930। আচ্ছা, তাহলে ওই 1,08,000 থেকে 28,930 বিয়োগ করেন, তাহলে কত হবে? 79,252। 79,252। আচ্ছা, সেকেন্ড ইয়ার গেলে থার্ড ইয়ারের ফিগারটা বলেন। 0.75 কত জানি ছিল? 0.751 দিয়ে গুণ করলে হবে 26,296 টাকা স্যার। 26,296। তাহলে এখানে কত দাঁড়ায়? এই 79,000 থেকে এই 52,956। 52,956। আচ্ছা, এবার ফোর্থ ইয়ারের ফ্যাক্টর দিয়ে ভাগ করেন। স্যার 23,905 টাকা। 23,905 টাকা স্যার। 23,905 টাকা বিয়োগ করেন, ফিগারটা কত দাঁড়ায়? 29,051। 29,051, তাই না? 29,051। এবার ফিফথ ইয়ারের ফিগারটা দিয়ে ভাগ করেন। 0.65 না কত জানি ছিল? স্যার 21,732 টাকা। 732 টাকা। তাহলে ব্যালেন্সিং ফিগার কত হয়? 7319, 7,319। 7,319 না? আচ্ছা, এখানে এসে একটা জিনিস লক্ষ্য করেন, এই পিরিয়ডে এসে এটা কিন্তু কভার হয়ে যাবে। 35,000 দিয়ে করেন তো দেখি কত হয়, আমরা বুঝার জন্য করি। 6 ইয়ার 19,757 টাকা। 19,757 টাকা। জি স্যার। এখানে এসে এটা কভার হয়ে গেছে না? জি, এই পিরিয়ডে এসে কভার হয়ে গেছে। এখন প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে পারিনি। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর লেগে গেছে, 5 বছর লেগে গেছে। এখানে কিন্তু ফ্র্যাকশন ফিগার লাগবে, তাই না? এখানে পুরোপুরি লাগবে না। তাহলে এটাকে আমাকে কি করতে হবে? পার্সেন্টেজে বের করে নিতে হবে। এতটুকু পর্যন্ত কিন্তু আমরা যদি এখানে দেই 1 ইয়ার, তাহলে এটা কত টাকা, কত ফ্র্যাকশনটা কত হবে বলেন তো? এটার একটা সূত্র আছে, সূত্রটা মনে নাই আমার। স্যার ওগুলো সিম্পল একটা সূত্র। কিউমুলেটিভ করতে হবে আগে স্যার, এই যে করে তারপরে করতে হয় না স্যার? 5 ইয়ার পর্যন্ত কিউমুলেটিভ করতে হবে, তারপর 140 থেকে বাদ দিতে হবে আর কি। আরো ওভাবে করতে পারি, আরো সংক্ষেপে আমরা যদি শর্টকাটে করতে চাই, মানে ওভাবে তো আমরা করতে পারবো। আমি বুঝাইতে চাচ্ছি যে 5 ইয়ার্স পর্যন্ত লাগলো, 6 ইয়ার্স পুরোপুরি লাগবে না। তাহলে মানে 5 এবং 6 এর মাঝামাঝি কোনো একটা ফিগার লাগবে, তাই তো? তাহলে 5 পয়েন্ট কত হবে এটা বের করতে গেলে এখানে হচ্ছে 7,919 টাকা, আর এক বছরে হচ্ছে কত? 19,700। এটাকে আমরা ভাগ করে নিতে পারি 7,319 ডিভাইডেড বাই 0.37 দিয়ে কি করতে পারি আমরা? এটার একটা সূত্র আছে, সূত্রটা মনে আছে আপনাদের? ডিসকাউন্টেড যখন মাঝামাঝি ফিগার আসবে তখন পেব্যাক পিরিয়ডের একটা সূত্র আছে। স্যার ফুল ইয়ার প্লাস এনপিভি অফ ফুল ইয়ার ডিভাইডেড বাই ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো মাইনাস এনপিভি অফ। আবার বলেন। মানে এক্সাক্ট মনে নেই আমার, যেটা মনে আছে সেটা হলো না, এটা আমার সহজ একটা সূত্র, এটা কিন্তু কঠিন কোনো সূত্র না। ফুল ইয়ার তারপর হচ্ছে স্যার প্লাস ফুল ইয়ার যোগ হবে আর কি, ফুল ইয়ার প্লাস আমরা যোগ করলাম। আমাদের আগে ছিল 5 তো আমরা নিয়েছি, ফুল ইয়ার প্লাস এনসিও। স্যার উপরে হবে নেট প্রেজেন্ট ভ্যালু অফ ফুল ইয়ার ক্যাশ ফ্লো। না এখানে নেট প্রেজেন্ট ভ্যালু না, কারণ এটা পিভিপি তে কোনো প্রেজেন্ট ভ্যালু ইয়া না, এখানে এনসিও স্যার, নেট ক্যাশ আউটফ্লো। এনসিও নেট ক্যাশ আউট, সরি হ্যাঁ, ক্যাশ আউটফ্লো। নেট ক্যাশ আউটফ্লো হ্যাঁ। এনসিও মাইনাস হচ্ছে স্যার হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ আউটফ্লো
টিল ফুল ইয়ার, মানে হচ্ছে 5 বছর পর্যন্ত যতগুলো কিউমুলেটিভ হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে কিউমুলেটিভ ক্যাশ আউটফ্লো, ক্যাশ আউটফ্লো, এটা সংক্ষেপে বললাম। এবারে পুরোটাকে স্যার ডিভাইড বাই যোগ করতে হবে, এই যে 30,000 28,000 26,000 এগুলোকে যোগ করে কত টাকা পেলাম। তারপর স্যার এই পুরোটাকে এই যে এনসিও মাইনাস সিপি যেটা আছে এটাকে ডিভাইড করতে হবে হচ্ছে 19,000 এই 7,057 দিয়ে। জি, ওইটা কি 37 হয়? স্যার ব্র্যাকেট দিতে হবে স্যার, এই যে এনসিও প্লাস সিপিসিও, এটাকে 0.37 কে 12 দিয়ে গুণ করলে এটা মান্থে চলে আসবে স্যার। জি, ওইটা আমি শর্টকাটে বের করলাম আর কি, এটা একটা সূত্র দিয়ে বের করতে হয়, এটা আসলে ওইরকম কঠিন কথা স্যার। এগুলা যোগ বিয়োগ করলে স্যার আপনার 7,319 থাকবে, ওটাকে 19,757 দিয়ে ভাগ করলে মানে কত হচ্ছে ওই 7,319 টাকা পেতে কত। জি ওটাই, এটা আপনি এটা করে ফেলছেন এখানে মাইনাসটা, ওই 7,019টা, এটা ওটা স্যার করতেই আসছে, এটা করতে আসছে। ইয়েস, এটা করতে আসছে। হ্যাঁ, আমরা তো ইউজুয়ালি করব না, তখন আমরা ডাইরেক্ট এটা ইউজ করব আর কি। আমরা করলাম কি 7,319 ডিভাইডেড বাই এটা দিয়ে ভাগ করলে এই ফিগারটাই দাঁড়াবে। উত্তর মনে হয় এটাই কারেক্ট হবে না? হ্যাঁ স্যার, এটাই কারেক্ট স্যার। হ্যাঁ স্যার 5.44 ইয়ার্স হবে, কারণ 37 হচ্ছে পয়েন্টে, এটাকে 12 দিয়ে। হ্যাঁ পয়েন্টে, ইয়েস, এটাকে তো আমাকে ইয়ারলি রূপান্তর করতে হবে। 4 মান্থস বা 4.5 মান্থস এরকম আসবে। জি, আর এভাবে লিখলেও মানে উত্তর হবে। জি স্যার, এটাই উত্তর স্যার। এটা এভাবে লিখলেও উত্তর হবে। আপনি মান্থলি লিখলে সেটা ডিফারেন্ট ইস্যু আসবে, ডিফারেন্টলি লিখতে হবে। 5 ইয়ার্স 4 মান্থ, আবার 5.37 ইয়ার্স। হ্যাঁ 12 এর ক্ষেত্রে আমরা যখন ক্যালকুলেশন করছি সেক্ষেত্রে কিন্তু ওই ফ্র্যাকশনটা ওই একটু ডিফারেন্ট হয়ে যায়। আর পেব্যাক পিরিয়ডের সূত্রটা এখানে মানে ভুল লেখা আছে। না স্যার, এখানে স্যার যে আরেকটা লাস্ট একটা আছে, ডিভাইডার পরে হচ্ছে স্যার হবে। আর এখানে ফুল ইয়ার প্লাস কিউমুলেটিভ ক্যাশ ফ্লো ফুল ইয়ার ডিভাইডেড বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস ক্যাশ ফ্লো। আচ্ছা ঠিক আছে ভাই, এটা আমরা লিখে দিই। আচ্ছা, পে ফর স্যার, এটা হচ্ছে ফর ডিফারেন্ট ক্যাশ আউটফ্লো, তাহলে এটা চলে আসবে। এটা হচ্ছে যদি ইয়ে থাকে না, সেই যে এখানে বামে একটা আছে, যে এটা না, এটা তো সেম, বামে আরেকটা ছিল, এটা অফ করে দিলে বামে দেখতে পারবেন। এটা যেটা ক্লিক করছেন এটা নিচেরটা না স্যার, যেটা ক্লিক করছেন এটা নিচেরটা, বামে। এটা না স্যার, বামে নিচে, এই যে নিচে বামে নিচেরটা। এটা কি? হ্যাঁ, এটা ক্যাশ আউটফ্লো আলাদা। স্যার বামেরটা স্যার, এই যে, হ্যাঁ এটা স্যার। এটা কি? জি স্যার, এটা তো ক্যাশ আউটফ্লো আলাদা, সো এটা ওই সূত্রটা দেওয়া নেই। সূত্রটা ভিতরে আছে স্যার লিংকের। আচ্ছা থাক, আমরা তাহলে নেক্সট ক্লাসে আবার একটু সূত্রটা দেখাই দিব। এটা কঠিন কোনো সূত্র না, বা মানে আমরা সবাই জানবো আর কি, এই জন্য আমাদের কনসেন্ট্রেট করিনি, কিন্তু কনসেন্ট্রেট করতে চাইছিলাম আইআরআর। আমরা দেখি নেক্সট ক্লাসে আইআরআর এনপিভি কি প্রশ্ন আসছে আমরা একটু দেখি, আমাদের প্রশ্ন আমরা একটু চোখ বুলাই। ছোট ছোট অঙ্ক আসছিল, খুব কঠিন কোনো অঙ্ক আসে না। এখানে একটা প্রশ্ন দেখেন, 3 নাম্বার, expected annual cash inflow from a project 22,000 over next 5 years. আগামী 5 বছরে 22,000 টাকা করে রিটার্ন আসছে। The required rate of the required investment now in the project is 79,310. What is the internal rate of return of the project?
এটার জন্য হচ্ছে 3 মার্কস, এটার জন্য 3 মার্কস। সম্ভবত অঙ্কটা মিলে যাবে, এই জন্যই সহজ করে মানে এভাবে দেওয়া হয়েছে। এমনিতে ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে গেলে বড় অঙ্ক করতে হয়। আমরা এইটা করতে গেলে কি সূত্র শিখছিলাম? ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই ইনফ্লো। 79 এই ৭৯,৩১০ টাকাকে ২২,০০০ দিয়ে ভাগ করলে যে ফ্যাক্টরটা পাবো সেই ফ্যাক্টরটা কোথায় গিয়ে মিলে যায়? 5 ইয়ার্স এর ফ্যাক্টরে কোথায় গিয়ে মিলে যায় সেক্ষেত্রে আমরা এই ইয়েটা পেয়ে যাবো। এটা সম্ভবত মিলে যাবে, সেজন্যই ছোট অঙ্ক, মার্কসও কম। এটা এই যে এটা কিন্তু মিলে গেছে। 79,000 এটাকে ভাগ করলে দেখা যাবে ফ্যাক্টরটা হচ্ছে 3.605 এবং 5 ইয়ার্স এর ওই অ্যানুইটি ফ্যাক্টরে গিয়ে এখানে ওই অ্যানুইটি ফ্যাক্টরে গিয়ে দেখা যাচ্ছে যে কি 12%। প্রশ্নটা ছোট সেজন্যই এইভাবে মিলে যাবে। বাট আমাদের আইআর যদি ওভাবে এসে থাকে তাহলে তো না মিলার সম্ভাবনাটাই বেশি থাকবে। এরপর আরেকটা অঙ্ক, আজকে আমরা যেরকম একটা অঙ্ক করলাম, একটা ইকুইপমেন্ট দিয়ে ইনফ্লো এত হবে, আউটফ্লো এত হবে, সেলভেজ ভ্যালু থাকবে, ওয়ার্কিং ক্যাপিটাল থাকবে, এটার এই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করবে কি করবে না, এবং হোয়াট ইজ দ্য নেট প্রেজেন্ট ভ্যালু অফ দ্য কন্ট্রাক্ট উইথ দ্য লোকাল ব্যাংক। আশা করি এটা আমরা মনে হয় পারবো, একটু বাসায় দেখে নিলে আপনারা পারবেন। আমরা নেক্সট ক্লাসে এই একটা ক্লাসই শেষ করতে পারবো মনে হয় ইনভেস্টমেন্টের জিনিসগুলো, 3-4টা অঙ্ক দেখে আমরা শেষ করব। এটা কি পড়বো আমরা আজকে? হাতে কিন্তু সময় কম আর কি। স্যার আজকে বাদ দেন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে 3-4টা অঙ্ক করে বিশেষ করে এনপিভি, আইআরআর আর পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ডে নরমাল হলে তো আমরা পারবো, ডিসকাউন্টেডটা আবার একটু দেখে নিব। আইআরআর এর যদি ডিফারেন্ট ভ্যালু থাকে, এটা আমরা সূত্রের মাধ্যমে কিভাবে করব সেই সূত্রটাও শিখে নেব। স্যার ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড কি আলাদা আছে? একটা আছে। আচ্ছা, ওই জন্য তো আমরা করলাম ডিসকাউন্ট করে করে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। ওইটা খুব ডিসকাউন্টেড না হলেও, আমরা যে সূত্রটা আজকে দেখতে যাচ্ছি, যদি ক্যাশ ফ্লোটা যদি ডিফারেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি করবেন কি করবেন? আপনি কোনো বছর 35,000 ছিল, তারপরে বছর 30,000, তারপরে বছর 40,000, মানে কোন বছরে গিয়ে আপনার টাকাটা ফেরত আসতেছে এটা আপনাকে বের করতে গেলেও কিন্তু আপনাকে ওভাবে বের করতে হবে। ঠিক আছে, আমরা যে সূত্রটা করতে যাচ্ছিলাম সেটা ডিফারেন্ট যদি ক্যাশ ফ্লো হয়ে থাকে তখনও কিন্তু বের করার জন্য আমার কাজে লাগাতে হবে, বাট এটা সহজ। আর ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডও আছে আমাদের সিলেবাসে হয়তো নাই, কিন্তু এমনিতে ফাইন্যান্সের অঙ্ক যখন করবেন তখন কিন্তু এই জিনিসটা করতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডটা কি ওইটা না যেটা দেখা যাচ্ছে যে ধরুন 10% একটা থাকলে ওইটার সাথে দেখা যাচ্ছে অ্যানুয়াল ক্যাশ ফ্লোটা গুণ দিয়ে যেটা হয় ওইভাবে আর কি পেব্যাক পিরিয়ডটা, মানে পেব্যাক পিরিয়ডের ফর্মুলাটা তো হচ্ছে ফুলি কভার্ড নাম্বার অফ ইয়ার প্লাস রেস্ট অ্যামাউন্ট জি ডিভাইডেড বাই নেক্সট ইয়ার অ্যামাউন্ট, এরকম না ব্যাপারটা? জি ঠিক আছে, আপনার এখন ঠিক আছে। ডিসকাউন্টেড পেব্যাক ফ্যাক্টর তো আমার মনে হয় যে 10% যেটা একই রকম তো। স্যার ডিসকাউন্টে তো আমরা স্যার ইনফ্লো গুলাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে এসে তারপর করি আর কি। হ্যাঁ ওটা হচ্ছে ডিসকাউন্টেড আছে, হ্যাঁ করে সেটা নরমাল। মানে এখানে পার্থক্য হচ্ছে যদি ডিসকাউন্টেড না থেকে থাকে নরমালি করব, আর ডিসকাউন্টেড থাকলে ডিসকাউন্টেড করে নিব। আর ওই যে তৌফিক স্যার যেটা বললেন, আমার আসলে কোনো সূত্র আমার মাথায় মুখস্থ থাকে না, যে আমি আমার টাকাটা কখন ফেরত আসতেছে একদম কাছাকাছি চলে যাব যখন আমার মিল ওই পরের বছরে গিয়ে আমরা দেখতেছি যে কি লাইকলি টু কভার অথবা ওই বছরে পেব্যাক আসবে, তখন আমরা কি করব ফুল ইয়ার আর ফুল ইয়ার প্লাস রেস্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই নেক্সট ইয়ারে যে ইনফ্লোটা হবে সেটা দিয়ে ভাগ করলে ওই টাইমে চলে আসবে ফিগারটা। ঠিক আছে না তৌফিক স্যার? লিংকে স্যার আছে স্যার, এই যে আমি একটা লিংক দিছি এখানে। জি স্যার, এরকম একটা কোশ্চেন পরীক্ষা দিছি তো স্যার, আপনার কাছে সাজেশন চাইছিলাম, এই অঙ্কটা আসছিল এই কারণে মনে আছে স্যার। আচ্ছা স্যার আমি যে কথা বলতেছি ডিআইবি তে স্যার, ব্যাংক ডিপ্লোমা। আচ্ছা হ্যাঁ সরি, হ্যাঁ ব্যাংকিং ডিপ্লোমা আপনি আলাপ করছিলেন আমার সাথে। জি স্যার। পরীক্ষা ভালো হয়েছে? পরীক্ষা ভালো হয়েছে স্যার, কিন্তু পাস করবো কিনা সন্দেহ, কারণ 100টার মধ্যে 15টা খাতার দেখে, বাদ বাকিটা ফেরত দিয়ে দেয়।
কেন? এটা সমস্যা। এটা স্যার কি বলবো, কেন কোনো উত্তর নাই। আচ্ছা 15টার মধ্যে পড়ে যদি যাই স্যার তাহলে পাস করতে পারি। আচ্ছা আচ্ছা, আফরোজা কথা বলছিলেন? স্যার আমি বলতে চাচ্ছি যে আমরা যখন পেব্যাক পিরিয়ডটা পড়লাম তখন দেখলাম যে এটা ডিসঅ্যাডভান্টেজ হলো টাইম ভ্যালু অফ মানি ইগনোর করে, কিন্তু স্যার ডিসকাউন্টেড করতে গিয়ে আমরা কিন্তু হ্যাঁ টাইম ভ্যালুকে আবার আমরা নিয়ে আসছি, কিন্তু ওই সেকেন্ড যে ইয়েটা সেটা ইগনোর করা হয়, সেটা ঠিক আছে। যদি ডিসকাউন্টেড এর ক্ষেত্রে হয় প্রথমটা কভার হয়ে যায়, ওই সেকেন্ডটাকে কভার করে না, কি সেকেন্ড কোনটা লেখা ছিল সেই জিনিসটাকে ইগনোর করা হয়, ঠিক আছে না? স্যার শুধু তারা ডিসঅ্যাডভান্টেজ হবে যে ক্যাশ ফ্লো যদি ডিসকাউন্টেড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে প্রথম ডিসকাউন্টেড হলে তো এটা তো আর ইগনোর করছি না, আমি এটাকে কনসিডারেশনে নিলাম। জি স্যার। আর যদি ডিসকাউন্টেড আমি করে থাকি সেক্ষেত্রে কিন্তু ইগনোর ক্যাশ ফ্লোস আফটার দ্য পেব্যাক পিরিয়ড, আমি পেব্যাক পিরিয়ডের পরে কত টাকা ক্যাশ পাবো, এটা ডিসকাউন্টেড হোক আনডিসকাউন্টেড হোক, এটা আসলে ইগনোর করা হয়। এটাই হচ্ছে শর্টকামিংস, ঠিক আছে? তাহলে কি স্যার শর্টকামিংস একটাই লিখবো স্যার? যদি ডিসকাউন্টেড হয়ে থাকে শর্টকামিংস একটা, আর যদি আনডিসকাউন্টেড হয়ে থাকে তাহলে এই দুটোই হচ্ছে এটার শর্টকামিংস। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো শেষ করি। দেখি তাহলে আমরা নেক্সট ক্লাসে এটাকে সাম আপ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।